আমন্ত্রণ সবাইকে আর কাবেল নিবেদিত গোলটেবিল অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ বিস্ফোরিত হয়েছে ৫ আগস্টের গণঅভ্যুত্থানে। মানুষের প্রত্যাশা ছিল এই ঘটনার পর শুধু সরকারি নয়, রাষ্ট্র রাজনীতির কাঠামোতেও আমূল পরিবর্তন আসবে। সেই প্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকার বিভিন্ন খাতের সংস্কারে গঠন করেছে কমিশন। ১৬৬টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে চলছে ধারাবাহিক সংলাপ। কিন্তু প্রশ্ন থেকে যায়, রাজনীতির সংস্কার কোথায়? রাজনৈতিক সংস্কার ছাড়া রাষ্ট্র সংস্কার কি সম্ভব? রাজনীতিতে নতুন বন্দোবস্তের কথা বলা হলেও মাঠে ময়দানে নতুন পুরাতন রাজনৈতিক দলগুলোর রাজনীতি চলছে সেই পুরানো ধাঁচে। দলবদল, মুখ বদল ঘটলেও পদ্ধতি ও মানসিকতায় নেই নতুনত্ব। এমন বাস্তবতায় গোলটেবিলে আজ আমরা জানতে চাই, নতুন বাংলাদেশে রাজনীতির নতুনত্ব কোথায়? আর এই বিষয়ে আলোচনা করার জন্য ৬ জন সম্মানিত আলোচক স্টুডিওতে উপস্থিত আছেন। আসুন জেনে নেই কারা আছে। জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, আরও আছেন বাসদের কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন, গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এবং আমাদের সঙ্গে আরও আছেন রাজনৈতিক বিশ্লেষক অ্যাক্টিভিস্ট ডাক্তার জাহিদুর রহমান। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাকেও বরাবরের মতো জানিয়ে রাখি, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে নতুন রাজনীতির প্রেক্ষাপট কতটুকু দেখছেন সে বিষয়ে প্রশ্ন রাখতে পারেন এবং আপনার যা ভাবনা আছে সেটাও আমাদেরকে জানাতে পারেন। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছে আলোচনা। শুরুতে আব্দুল নূর তুষার ভাই, আপনার কাছে আসতে চাই। নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই, আমরা এই আলাপ বহু শুনেছি, এখনও চলছে, এবং জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে নিয়ে সেই আলাপ, বিভিন্ন বিষয়ে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান বা সংবিধানের সে আলাপগুলো আমরা দেখছি। কিন্তু নতুন এবং পুরাতন রাজনৈতিক দলগুলো মাঠে যে রাজনীতি করছে সেখানে কোনো গুণগত পরিবর্তন কি লক্ষ্য করা যাচ্ছে? না, খুব একটা গুণগত পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি নাই। ঐকমত্য কমিশন বলেন কিংবা সংস্কার কমিশন যেটাই বলেন, এরা মূলত চেষ্টা করছে নিয়মকানুন বদল করে অধিকতর কার্যকর নিয়মকানুন তৈরি করার জন্য। কিন্তু রাজনীতি, মাঠের রাজনীতি এবং রাজনৈতিক যে আচরণ, এটা তো নিয়মকানুন ভিত্তিক না। এটা হচ্ছে রাজনীতিবিদদের যার যার ব্যক্তিগত আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য এবং স্বার্থভিত্তিক। এবং সেই জায়গাতে আমরা নতুন যে রাজনীতির আশা করেছিলাম, যেখানে আমরা কেউ ঐকমত্য না চাইলেও জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনীতিবিদরা একত্রিত হয়ে যাবেন এবং নিজেরাই নিজেদের মতো ঐকমত্য তৈরি করবেন, সেই প্রবণতা আমরা দেখতে পাই নাই। দ্বিতীয় হচ্ছে যে এখনো আগের মতোই ক্ষমতায় কোন পদ্ধতিতে এবং কত তাড়াতাড়ি যাওয়া যাবে সেইটা নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে আমরা যে অনৈক্য সেটা দেখতে পাচ্ছি। আমরা এখনো দেখতে পাচ্ছি যে আসন কয়টা হবে কিংবা কি পদ্ধতিতে আসনে মানুষ যাবে, এইটা ঠিক করলেই যেন বাংলাদেশের রাজনীতি ঠিক হয়ে যাবে। কিন্তু রাজনীতিতে সৎ লোকের অংশগ্রহণের সুযোগ কিভাবে নিশ্চিত হবে? রাজনীতিতে পরিশ্রমী, বিনয়ী, দেশপ্রেমিক, প্রকৃত রাজনীতিতে নিজের জীবনকে উৎসর্গ করতে আসেন এইরকম রাজনীতিবিদদের সুযোগ কিভাবে তৈরি হবে, সেটা নিয়ে কিন্তু কোনো আলাপ। এই রাজনীতি আর আদৌ হবে? এই রাজনীতি আদৌ হবে না কেন? যেসব দেশ থেকে এই মানুষেরা উড়ে এসেছেন সেই সব দেশে অনেক উদাহরণ আছে। বার্নি স্যান্ডার্স নামে একটা লোক আছেন, তিনি সেখানে রাজনীতি করছেন না, রাজনীতি তো করছেন, তিনি জীবনেও প্রেসিডেন্ট হইতে পারবেন না। রবার্ট রাইক নামে একজন লোক আছেন, জাহিদের মতো ভিডিও বানায়, জীবনেও উনি কিন্তু ক্ষমতা যাইতে পারবেন না, কিন্তু উনি সুন্দর সুন্দর অর্থনৈতিক যে তথ্য মানুষকে সচেতন করা, এই কাজটা করেন। রবার্ট রাইককে আমি বহুদিন ধরে ফলো করি। আপনি যদি ইউরোপের বিভিন্ন দেশে যান, গ্রেটা থুনবার্গকে আসলে এমপি হওয়ার জন্য এই কাজগুলি করছে, তা তো করছে না, কিন্তু তার একটা রাজনীতি আছে। গ্রিন পিস যে আজকে রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে, তারা কি ক্ষমতা চাইতে এসেছিল? ক্ষমতা চাইতে আসে নাই, মানুষ তাদেরকে ক্ষমতায় নিয়ে গেছে। কিন্তু আমি এখন যে জিনিসটা দেখতে পাচ্ছি, এখনও সে আগের মতোই। এমনকি তরুণ রাজনীতিবিদরাও মনে করছেন আগের রাজনৈতিক দলগুলির মতো যদি তারা তাদের শক্তিমত্তার প্রদর্শনী করতে না পারেন, তাদের পেছনে সামনে কত লোক এসে দাঁড়াচ্ছেন সেটা দেখাতে না পারেন, তাহলে হয়তো জনগণ তাদেরকে শক্তিশালী মনে করবে না। যে পরিবর্তন সারা পৃথিবীতে তরুণদের এবং ভোটারদের মনোজগতে ঘটে গিয়েছে, সেই পরিবর্তন এবং সেই রাজনীতির যে ছোঁয়া, সেটা কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না। আমরা এখনো দেখতে পাচ্ছি যে আমাদেরকে দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলি এমনভাবে পাহারা দিতে হয় যেন সেগুলি ধ্বংস করার জন্য লোকজন বসে আছে। কিন্তু আপনি পৃথিবীর বহু বহু বড় বড় জায়গায় যাবেন, আপনি সেখানে পাহারাদারদের চেহারা দেখবেন না, কারণ তারা জানেন
যে এমন একটা রাজনীতি তারা করেছেন যে রাজনীতিতে তাদের বাড়িঘর জ্বালিয়ে দিতে হয় না, তাদেরকে কেউ আক্রমণ করে না, মানে ওই ভয় তাদের নেই। ওই ভয় তাদের নাই। তাহলে এই ভয় কেন তৈরি হয়েছে? এবং সেই ভয়ের জায়গা থেকে কিন্তু আমরা সরে আসতে পারি নাই। আমরা এখনো প্রতিহিংসার বক্তব্যই শুনি, আমরা এখনো প্রতিশোধের বক্তব্য শুনি, আমরা এখনো কোনটা বিচার এবং কোনটা বিচার নয় সেই ব্যাপারেও রাজনীতিবিদদেরকে ঐক্যবদ্ধ হতে দেখি না। এবং একটা আলোচনা ছিল, তুষার ভাই একটু শুনে নেই দুই এক লাইন আপনার কাছ থেকে, যে এই গণঅভ্যুত্থানের পর এরকম একটা আলোচনা ছিল যে গণঅভ্যুত্থানের ঘটনার মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলো তার ভিতর থেকে রাজনীতি সংস্কারের প্রয়োজনটা অনুভব করবে। সেই প্রয়োজনটা আমরা মুখের বিবৃতি অথবা সভা সমাবেশে যতটুকু আমরা লক্ষ্য করি সেটি কার্যত তার অন্তর্নিহিত পরিবর্তন কিনা, এই জায়গাতেও কিন্তু একটা প্রশ্ন অনেকেই করেন। এই প্রশ্নটা বেশ গভীর এবং দার্শনিক, কিন্তু একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। আপনি দেখবেন যে আমাদের সংস্কারের একটা বড় জায়গা হচ্ছে, বারবার বলা হচ্ছে পারিবারিক শাসন যাতে না আসে। কিন্তু একটা দলের ভেতরের সদস্যরা যদি মনে করে যে সেই দল পরিবার দিয়ে শাসিত হবে, যেমন বাংলাদেশে এমন দল নাই পীর সাহেব দিয়ে শাসিত হয়। কিভাবে হয়? পীর সাহেব কিভাবে আসেন, তাই না? পীর সাহেব তো ভোটে জিতে আসেন নাই। তো তাহলে কোনো দলে যদি পারিবারিক শাসন দলের সদস্যরা মেনে নেয়, তারা জনগণের কাছে যাবে, গিয়ে দাঁড়াবে, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে দিবে যে আপনারা আপনাদের এই পরিবারের শাসন মানি না। কিন্তু জনগণকে এখনো আমরা প্রস্তুতি করতে পারি নাই যে কেন পরিবারের শাসন মানা উচিত না, কেন তার নিজের সন্তানেরও প্রধানমন্ত্রী হওয়ার অধিকার আছে, এই ব্যাপারটা বোঝাতে আমরা এখনো কিন্তু আমাদের দেশে এক ধরনের নেতিবাচক প্রচারণা রাজনীতি রয়ে গিয়েছে। আমরা প্রতিপক্ষের ভুল ধরাতে যত ব্যস্ত থাকি, নিজের ভুল সংশোধনে ততটা ব্যস্ত থাকি না। কিন্তু রাজনৈতিক দলগুলির তো নিজেকে শুদ্ধ করার কথা। অন্য লোক অশুদ্ধ দেখেই তো আপনি ভোট পাবেন, কিন্তু তারা এমন একটা ভাব করে যে তার বিরোধী দল হবে ফেরেশতা আর উনি হবেন ক্ষমতাবান। তো এই জায়গা থেকে তো আমাদেরকে সরতে হবে, এই জায়গা থেকে সরতে হবে। অসংখ্য ধন্যবাদ। আদন্য তুষার ভাই আলোচনা শুনবো। আব্দুল হান্নান মাসুদ আসতে চাই আপনার কাছে, যেটি তুষার ভাই উল্লেখ করেছিলেন যে পুরাতন রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে আপনাদের তো একটা বড় অভিযোগ ছিল যে আসলে তারা রাজনীতি, নির্বাচন, রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তারা ধ্বংস করেছে। তার সূত্র ধরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আসলে নতুন এই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে তৈরি হওয়া রাজনৈতিক দল এনসিপি বা রাজনীতিতে কতটুকু নতুনত্ব আনতে পারছে নাকি? তুষার ভাই বললেন যে এখনো শক্তিমত্তার পরিচয় দেওয়াই প্রাধান্য পাচ্ছে এনসিপির কাছেও। এনসিপির নাম বলি নাই না, নতুনদের দল, তার প্রেক্ষাপটে আমি বললাম। তুষার ভাইয়ের কথার মধ্যেই অনেকগুলো উত্তর চলে আসছে। তুষার ভাই যে কথাগুলো বলছিলেন যে হচ্ছে মানুষ এখন ওই মাইন্ডসেটই তৈরি হয়নি যে পরিবারের বাইরেও তার নিজের ছেলে প্রধানমন্ত্রী হতে পারবে, সেই মাইন্ডসেট মানুষের তৈরি হয়নি। তুষার আলো বলছেন যে হচ্ছে এই দেশে মানে এমন রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠছে যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে আপনার রক্ষা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী লাগে। মানে মানুষ এখনো এটাকে নিজের ওন ফিল করার মতো সেই মনস্তাত্ত্বিক বিষয় গড়ে উঠে নাই। আমি বলবো বিষয়টা গড়ে উঠে নাই না বলে গড়ে উঠতে দেয়া হয় নাই। এই যে আপনার দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা এমনভাবে গড়ে তোলা হয়েছে এবং আন্তর্জাতিক বা হচ্ছে বহির্বিশ্ব থেকে এমনভাবে এই দেশে প্রত্যেকটা বিষয় এমন ইনফ্লুয়েন্স করা হয়েছে, যেটা প্রতিটি মানুষের মনস্তত্ত্বে গেঁথে গিয়েছে। মানুষ এখনো ভাবতেই পারে না যে হচ্ছে, কারণ মানুষের 5 আগস্টের আগে আমিও ভাবতেই পারতাম না যে হচ্ছে আমি একটা রাজনৈতিক দলের এত ভালো একটা পোস্টে অল্প বয়সে আসতে পারবো। আর 5 আগস্ট আমাকে এই সুযোগ দিয়েছে এখানে আসার জন্য, এখানে বসে আব্দুল তুষার ভাইদের সাথে বসে কথা, সিনিয়র সিটিজেনদের সাথে বসে কথা বলার জন্য। তো এই পরিবর্তনটা যে মনস্তাত্ত্বিকতা গড়ে উঠতে দেওয়া হয় নাই বলেই আজকে এই অবস্থা। আমরা এনসিপির পক্ষ থেকে আমরা নতুন দল গড়ে তুলেছি, আমরা সেই নতুন দলের মধ্যে সেই মনস্তত্ত্ব পরিবর্তন লড়াইটা আমরা করছি। আমরা সাঁওতাল পল্লীতে গিয়েও বলছি যে হচ্ছে এই মনস্তাত্ত্বিক পরিবর্তনটা দরকার, আসলে আপনার এখান থেকে এমপি মন্ত্রী হওয়া সম্ভব, কেন আপনারা এগিয়ে আসছেন না? আমরা সেই মনস্তাত্ত্বিক দিকটা গড়ার জন্য আমরা লড়াই করছি, যা হচ্ছে এই দেশের মানুষের কাছে এই দেশের প্রতিটা সম্পদ, প্রতিটা বস্তু, প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট থাকবে এবং গুরুত্বপূর্ণ থাকবে, সেটা তারা তাদের জীবনের বিনিময়ে রক্ষা করবে, এটা তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। এই মনস্তাত্ত্বিক বিষয় গড়ে তোলার জন্য 54 বছর ধরে বা হচ্ছে তারও দীর্ঘ সময় ধরে উপনিবেশিক শাসন থেকে যদি আপনি হিসাব করেন, তাহলে প্রায় 250 বলতে গেলে 300 বছরের মতো, 250 বছর 300 বছর মতো আপনার এই মনস্তত্ত্বটা গড়ে তোলা হয়েছে, যে হচ্ছে কুর্নিশ করা, ক্ষমতাকে কুর্নিশ করার যে মনস্তাত্ত্বিক ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। তখন হচ্ছে একটা দলে আমার দলের প্রধানকে, তারপরে কে প্রধান হতে পারে এখন সম্ভাবনা আছে, সুতরাং আমি তার বিরুদ্ধে যাব না, গেলেই আমি তো
বহিষ্কার হব। ঠিক একইভাবে হচ্ছে আমি সরকারের বিরুদ্ধে যাব না, যে সরকার আছে তার বিরুদ্ধে বেশি কথা বলা যাবে না, আমি ক্ষতিগ্রস্ত হব। এই যে একটা মানে সমঝোতা যে মনস্তত্ত্ব কায়দা করে চলা, কায়দা করে চলার যে মনস্তত্ত্ব গড়ে তোলা হয়েছে 300 বছর ধরে, সেটা আপনি 30 দিনে বা 3 বছরে পরিবর্তন করা সম্ভব না। কিন্তু এনসিপি তো নতুন রাজনৈতিক দল, গণঅভ্যুত্থানের চেতনা পুরোপুরি ধারণ করে, কিন্তু এনসিপির বিরুদ্ধে তো আমরা এনসিপির অনেক নেতাকর্মীদের আমরা অনেক অভিযোগ দেখি ইতিমধ্যে, এটা তৈরি হলো কেন? এনসিপি আমি তো দেখতেছি মানে হচ্ছে অভিযোগ যেগুলো আসতেছে সেগুলোর মধ্যে কত শতাংশ সত্য আসতেছে। ছোটখাটো ইস্যু নিয়েই এমনভাবে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হয় এনসিপিকে, যে যার ফলে এনসিপি নিজের পায়ে দাঁড়াতেই হাল করে তোলা হয়। এমন মিডিয়া এস্টাবলিশমেন্ট তৈরি করে রাখা হয়েছে, এমন প্রোপাগান্ডা টিম তৈরি করে রাখা হয়েছে, যার কারণে এনসিপি এখন নিজের দিকে তাকাতো মাঝে মধ্যে ভয় হয় যে এটা কারা করলো। আমরা তো বিএনপি মাঝে মাঝে বলি যে শুনে তারা মিডিয়া ট্রায়ালের শিকার, আপনারা বলছেন মিডিয়া ট্রায়ালের শিকার। ধরে দেখছেন যে হচ্ছে আমরা এটার বিরুদ্ধে আমরা সরাসরি প্রতিবাদ করতেছি, কথা বলতেছি। দেখা যাচ্ছে যে হচ্ছে আসিফ মাহমুদের বাবার বাড়িতে গরিবের চাউল বিস্তারিত কমেন্টে, তো কমেন্টে মানুষ ওই পটকার দেখে মনে করতেছে আসিফ মাহমুদের বাবা মনে হয় যেন চাউল চুরি করে নিয়েছে। সার্জিস আলমের বন্ধুর বাড়ি থেকে টাকার বস্তা উদ্ধার, বিস্তারিত কমেন্টে। এই মিডিয়া ট্রায়ালটা তো হচ্ছে আপনাদের মতো এই জাতীয় মিডিয়াগুলো, আরটিভি বলেন বা হচ্ছে কালের কণ্ঠ বলেন কিংবা হচ্ছে নিউজ 24 বলেন, এই ধরনের খবর কোনো প্রতিষ্ঠিত মিডিয়াতে আসে না ভাই। নিউজ 24, কালের কণ্ঠ অহরহ নিউজ করছে, এমনকি কালবেলা। আপনি কি বলতেছেন কোথা থেকে আসে না, অহরহ আসতেছে। এমন হচ্ছে এই ধরনের পটকাট তৈরি করে মূলত হচ্ছে না, তাহলে যদি সেটাই হয় তাহলে এই ধরনের মিডিয়ার কেন হচ্ছে তাদের বিষয়ে আপনারা কথা বলছেন না কেন? আমরা তো কথা বলতেছি, স্পষ্টত কথা বলতেছি। কয়েকদিন আপনি দীর্ঘ সময় ধরে দেখবেন যে আমরা খুবই ভোকাল এবং খুব আমরা যতটুকু আমাদের পক্ষ থেকে প্রতিবাদ করা দরকার আমরা ততটুকু করতেছি, এবং একটা সোশ্যাল তো আন্দোলনও গড়ে তুলছি আমরা এর মধ্যে দিয়ে, যেটা হয়তো বা আপনার নজরে আসেনি, কিন্তু আমরা তৈরি করছি, আমরা চেষ্টা করছি। বিষয়টা হচ্ছে এমন ইস্টাবলিশমেন্ট তৈরি করে রাখা হয়েছে, নতুনকে গ্রহণ করার মতো ইস্টাবলিশমেন্ট বাংলাদেশের নেই, সে মানসিকতাও নেই সেই ইস্টাবলিশমেন্টের। এই পুরো স্রোতের বিপরীতে এনসিপিকে যে লড়াইটা করতে হয়েছে, এই লড়াইটা শুধুমাত্র জনগণ নিজেদের মনের দৃঢ়তা নির্ভর হয়ে আমরা এগিয়ে যাচ্ছি। না, সেটি তো নতুন একটি যে কোনো বিষয়কে প্রতিষ্ঠিত করতে গেলে প্রাথমিক লড়াই থাকে, কিন্তু আপনারা আশাবাদী তো? আমরা আশাবাদী এবং আমরা সংকল্পবদ্ধ, আমরা এই পরিবর্তন করব এবং করবেন। যে অসংখ্য ধন্যবাদ শহীদুল ইসলাম বাবুল ভাই। আসতে চাই যে এই রাজনীতির প্রেক্ষাপট 5ই আগস্টের পরে আমরা বিভিন্ন জায়গায় দেখলাম হাত বদল হয়েছে, চাঁদাবাজি কিংবা মারামারি, দলীয় কোন্দল, সেই ব্যাপারগুলো আগের মতো আছে। বড় রাজনৈতিক দল হিসাবে আপনার দলের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থাও আছে, আপনারা গ্রহণ করেছেন। তারপর পরিবর্তন কতটুকু হয়েছে সেটি নিয়ে একটা প্রশ্ন আছে। আমরা এইটাই আসতে চাই যে আসলে এই পারিবারিক প্রেক্ষাপটের রাজনীতি কিংবা গুণগত পরিবর্তন, এই ব্যাপারগুলো কি শুধু আলোচনার মধ্যেই থেকে যাবে? না, আলোচনার মধ্যে কেন থাকবে না? শোনেন, আমাদের একটা মাইন্ডসেট হয়েছে কি, যে জুলাই হয়েছে, হাসিনার বিদায় হয়েছে, তার মানে বাংলাদেশের সমাজ বাস্তবতা একেবারে দুধের দোয়া তুলসী পাতা হয়ে যাবে রাতারাতি, সুইচ অন করলেই বাংলাদেশের পরিবর্তন হয়ে যাবে। বাস্তবতা কিন্তু তা না। যুগ যুগ ধরে, দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত একটা সমাজ বাস্তবতা বিরাজমান। সেই সমাজ বাস্তবতাকে আপনি এক জুলাই দিয়ে, এক সুইচ দিয়ে আপনি উপরে ফেলে দিবেন সমস্ত কিছু, এটা হয় না। পরিবর্তন হয়েছে। পরিবর্তন সবচেয়ে বড় পরিবর্তন যে আমরা ফ্যাসিবাদের হাত থেকে একটা গণতন্ত্রের পথে আমরা ট্রানজিশন করছি বা যাচ্ছি, অগ্রসর হচ্ছি, এটাই একটা বড় পরিবর্তন বলে আমি মনে করছি। শোনেন, এই যে দেখেন, আমরা টেলিভিশন খুললেই রাতারাতি খিস্তি খেওর হাসিনার কথা শুনতাম, এই খালেদা জিয়া, তারেক রহমানের আধা ঘন্টাখানিক চরিত্র হনন করে শুনতো। এখনকার টেলিভিশন খুললে আপনি সেই বাস্তবতা দেখেন না। সমালোচনা আছে, সমালোচনা থাকবে। 5ই আগস্টের আগের যে বাস্তবতা, সমস্ত রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ আমরা ঐক্যবদ্ধ ছিলাম যে ফ্যাসিস্ট শক্তিকে উৎখাত করব। হ্যাঁ, উৎখাত আমরা করেছি। তারপরে সব অর্জন আমরা করে ফেলেছি তা না। তারপর ভিন্ন ভিন্ন দল, ভিন্ন ভিন্ন পেশাজীবী সংগঠন, যার যার রাজনৈতিক মত, বাস্তবতা আছে, ভিন্ন মত আছে, প্রতিযোগিতা আছে, প্রতিদ্বন্দ্বিতা আছে। কিন্তু একেবারে খিস্তি খেওর, এখানে আমি টকশো করে বের হয়ে যাবো, আমাকে পুলিশে ধরবে কি ধরবে না, সকাল রাতের বেলায় বাসায় থাকলে গুম হয়ে যাবো কি যাবো না, সেই বাস্তবতা তো বাংলাদেশে নাই, সেটা আসবে না। এটাও তো একটা পরিবর্তন। এখন তৃণমূল পর্যায়ে আপনি যেটা বলছেন, আরো পরিবর্তন আছে। আপনি দেখেন, একটা রাজনৈতিক দল, ধরেন এই যে আপনি চাঁদাবাজির কথা বলছেন, সন্ত্রাসের কথা বলছেন, এটা বলছেন, ওটা বলছেন, আছে তো, এটা তো দীর্ঘদিন যাবতই আছে, এটা উপরে ফেলা যায়নি এবং আমরা চাই না। শোনেন, এর জন্য আপনি খালি গণতন্ত্র দিলেই যে হয়ে যাবে, ড্রোয়েলসনের যে কথা, যে এটা নিতান্তই ভঙ্গুর শাসন ব্যবস্থা গণতন্ত্র, এখানে মাথা গণনা করা হয়, মগজ গণনা করেন। আপনি টাকার খেলার কথা বলেন। আচ্ছা, গ্রামের যেই একেবারে প্রান্তিক মানুষ, যার প্রয়োজন সকালবেলা চাল কিনা, তাকে আপনি 500 টাকা দিলে সে সেই টাকাটা তো নিবে।
আপনার অর্থনৈতিক মুক্তি যতক্ষণ না হবে, গণতান্ত্রিক ব্যবস্থা ততক্ষণ এরকম বাস্তবতার মধ্যে একেবারে আপনি উপরে ফেলতে পারবেন না। হ্যাঁ, আপনার বাস্তবতা ওর বাস্তবতা তো এক না। তো এটা তো একটা সময়ের প্রয়োজন, একটা সমাজ বিপ্লবের প্রয়োজন আছে, একটা কালচারাল রেভলিউশনের প্রয়োজন আছে। আপনি যেই শাসন বা যেই ব্যবস্থা আপনি এক্সপেক্ট করতেছেন, হ্যাঁ, সেই জন্য এই যে চাঁদাবাজির কথা বললেন বা সন্ত্রাসের কথা, সেক্ষেত্রে আপনারা দলীয় শৃঙ্খলার মধ্যে আনতে পারছেন না কেন? ওইটা বলছি। শোনেন, দীর্ঘদিনের মজলুম একটা রাজনৈতিক দল, এখানে ওই যে হান্নান মাসুদ যেটা বলেছে, নানান ধরনের স্পেকুলেশন, নানান ধরনের প্রোপাগান্ডাও কিন্তু হচ্ছে। আবার অপরাধ যে হচ্ছে না সেটাও না। আমার দলের একটা বিশাল গোষ্ঠী, এই দল বিশাল কর্মী বাহিনী, হ্যাঁ, সারা বাংলাদেশে, কিন্তু সব ভালো মানুষ তো না, এর মধ্যে দুর্বৃত্ত দস্যু তো ঢুকে পড়ে আছে, করছে। এটা তো বাংলাদেশের বাস্তবতা গেছিল আওয়ামী লীগের শাসন আমলে। আপনি দেখেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো অপরাধ করছে বা করলে মানে স্বীকারই তো করা হয় নাই যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো অপরাধ করতে পারে। এবং মানে একেবারে দুধে ধোয়া শুনছে পাতা, পুরো টপ টু বটম। আজকে তো বিবিসি রিপোর্ট আমরা দেখলাম যে হাসিনা তার নির্দেশে ফরেন্সিক রিপোর্ট আমরা পেয়েছি। আমরা জানতাম অনেকেই, বাট হাসিনার যে মানে চেলা চামুন্ডারা এখন আছে, তারা ওইটা এখন মানতেই নারাজ। তাদের আপা একেবারে নিরপরাধ, তারা কোনো অন্যায় করতে পারে না। ওই মাইন্ডসেট এখনো তাদের আছে। গোপালগঞ্জে যাই দেখেন না এখনো, তারা মনে করছে এটা। কিন্তু এখনকার যেটা বাস্তবতা, যেমন আমার দলের কথা আমি বলতে পারি, হাজার হাজার নেতাকর্মীকে করে দেওয়া হয়েছে, চেক করে দেওয়া হয়েছে, বহিষ্কার করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনি বলতে পারবেন যে আমরা জানি যে মামলাও করেছেন, আমরা জানি যে আপনার দল বিএনপি মামলাও করেছে কোন কোন নেতাকর্মীর বিরুদ্ধে, কিন্তু তারপরও প্রশ্ন থেকে যায় এই যে দৃষ্টান্তমূলক ঘটনা অন্যদের জন্য অনুকরণীয় হচ্ছে না কেন? না, অনুকরণীয় কেন? ওই যে বললাম না, সমাজ বাস্তবতা পুঞ্জীবিত দীর্ঘদিনের একটা জটিলতা, সমস্যা। কিন্তু আমি মনে করছি, আমি যেটা বলছি যে পরিবর্তনটা কোথায়, আমরা আমলে নিচ্ছি, ডিনায়াল করছি না, এবং আমরা ব্যবস্থা গ্রহণ করছি। এখানে সরকারেরও দায় আছে, সমস্ত সামাজিক শক্তি তাদেরও দায় আছে, প্রত্যেকেরই দায় আছে এই বাস্তবতার যে কারণ, সেই কারণের জন্য। সেজন্য একদিনও হবে না। এর ফার্স্ট অফ অল আপনাকে এটা আমলে নিতে হবে। আপনি ডিনায়াল করলে হবে না, সেগুলোকে সার্জারি করে ফেলতে হবে, কেটে ফেলতে হবে, এবং একদিনই যে সমস্যার সমাধান হয়ে যাবে সেটা সময় লাগবে। শোনেন, এই যে অপরাধ করছে, আমরা মামলা করছি, কিন্তু ক্ষেত্র বিশেষে দেখছি সরকারের দুর্বলতার কারণে হোক বা ইন্টেনশনের কারণে হোক, সরকার আমার মনে হচ্ছে অনেক জায়গায় নির্বিকার। কারণ বিএনপিকে এইভাবে দেখাতে হবে। আরেকটু বলি, দেখেন ওই যে হান্নান মাসুদ, সরকার নির্বিকার কেন? কি কারণ আমি জানি না। দুর্বলতা হতে পারে, সরকারের সীমাবদ্ধতা হতে পারে, বিধ্বস্ত একটা বাস্তবতার পরে আছে, অথবা এমনও হতে পারে ঠিক আছে বিএনপি এগুলো করতেছে, নেতাকর্মীরা করুক না, বিএনপি মানুষের কাছে অগ্রহণযোগ্য হয়ে যাক, বা এটা হোক, এটা হতে পারে, আমি জানি না, কারো কারো ইন্টেনশন হতে পারে। তো আমি যেটা বলছি যে আমি মনে করছি যে এটা সময়, যেমন ওই যে এই যতটা হচ্ছে, আবার ক্ষেত্র বিশেষে তার সাথে বেশি করে দেখেন। আমি উদাহরণস্বরূপ একটু বলে দিই, 30 সেকেন্ড। কুমিল্লায় 4-5 দিন আগের যে ঘটনাটা, নারী রাতের বেলায় এক হিন্দু সনাতন ধর্মের সম্প্রদায়ের এক নারী, সেখানে একটা ঘটনা ঘটলো, হাজারে হাজারে শেয়ারে বিএনপির নেতাকর্মীরা যাই ধর্ষণ করছে। কি পরের দিন বা তারপরে বিষয়গুলো কিন্তু হয়ে আসলো, কিন্তু যারা লিখলো ন্যূনতম দুঃখ প্রকাশ করে নাই। পটুয়াখালীতে একই ঘটনা, রাত 2টার সময় ঘুমায় আসি, এই ডাকে উঠছে বা ঘুমাবো, এই ভাই পটুয়াখালীতে কি হয়ে গেল, প্রেম করে ছাত্রলীগের এক ছেলে এক মেয়ে নিয়ে আসছে, মনে বলতেছে রাতের বেলা চিৎকার চেঁচামেচি অন্ধকারের মধ্যে বিএনপি নেতা করে হামলা করতেছে, অথচ হাজারে হাজার শেয়ার হয়ে গেছে। এটা কিন্তু কোনো প্রতিকার হয় নাই। কিশোরগঞ্জে ছাগল চুরি করে নিয়ে গেছে এক চোর, তাকে মানুষ পিটাচ্ছে, কি করছে, সেখানে ক্যাপশন দিয়ে বড় বড় সব ব্লগাররা লিখে দিল যে কি বিএনপির লোকরা বিক্রি করে নাই কেন, সেই জন্য টাকা পায় না, সেই জন্য মারপিট করতেছে। এটা ভাইরাল হয়ে যাচ্ছে। নিশ্চয়ই অপপ্রচারের বিরুদ্ধে মিডিয়া সতর্ক থাকবে, সেটা তো বলছি যারা করছে, এবং আপনারাও রাজনৈতিকভাবে সতর্ক হলে এই পরিস্থিতি নিশ্চয়ই নিয়ন্ত্রণে চলে আসবে। ডাক্তার জাহিদুর রহমান ভাই, আপনার কাছে আসতে চাই যে যেহেতু বাবুল ভাই সার্জারির কথাটা বললো, আপনি নিজে মানে আমাদের যে পুরাতন বন্দোবস্ত থেকে একটা সার্জারির বাংলা কি আমরা এই মুহূর্তে মনে করতে পারছি না, এই সার্জারি করে একটা পলিটিক্যাল একটা প্রসঙ্গ দাঁড় করানো, নতুন একটা রাজনৈতিক ভাষ্য দাঁড় করানো, একটা প্রক্রিয়া দাঁড় করানো, সেটি কি বাংলাদেশে আসলে আলোচনার মধ্যে থাকবে কিনা, সেই প্রশ্নটি বাবুল ভাইয়ের কাছে ছিল। আপনার কাছে প্রশ্ন হলো, এটা কি আদৌ মানুষের যে স্বপ্ন এই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করেছিল যে নতুন একটা রাজনীতি দাঁড়াবে, এটি কি স্বপ্নই থেকে যাবে? আমি আসলে স্বপ্ন কে কি দেখেছে সেটার উপর ডিপেন্ড করে। আপনি এমন স্বপ্ন যদি দেখেন, আপনি বিশ্ব সুন্দরীকে পেতে চান, তাকে বিয়ে করতে চান, এই সম্ভাবনা বাংলাদেশে বসে কেউ যদি দেখে, সম্ভাবনা আছে এই স্বপ্নই থেকে যাবে। তো এখন আসলে সমস্যাটা কেন, আমরা এই স্বপ্ন দেখি, কিন্তু আমরা যদি মনে করি উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড আমরা সব অর্জন করে ফেলবো, যেহেতু আমরা শেখ হাসিনাকে খেদাইতে পারছি, আমরা এবার সব পারবো, অতি দ্রুত পারবো, এই স্বপ্নই থেকে যাবে। আমি একটা উদাহরণ দিই, খুব ক্রুড শোনাবে, তারপর আমি অ্যাপোলোজাইজ করে কথাগুলো বলে ফেলতে চাই, 1 বছর পরে এই কথাগুলো বলা দরকার। আজকে যারা নতুন রাজনীতির কথা বলছেন, এনসিপি, তারা রাস্তায় নেমেছিলেন কোটা সংস্কার আন্দোলনের জন্য। মানে কোটা
জন্য তাদের সরকারি চাকরি পাওয়ায় সমস্যা হচ্ছিল, জি, তাদের চাকরিতে ঢোকা হচ্ছিল না। আচ্ছা, আমরা ধরে নিলাম ওটা তুলে দেয়া হলো, তারা গণহারে সরকারি চাকরিতে গেলেন। আমাদের সরকারি চাকরির একটা বিরাট পার্সেন্টেজ লোক করাপ্ট। যারা এই চাকরিতে নতুন করে ঢুকতেন, যারা রাস্তায় ছিলেন, তারা করাপ্ট, ওই পার্সেন্টেজ কি করাপ্ট হতেন না? কি মনে হয় আপনার? হতেন। তার মানে আমি খেয়াল করি, আমি একটা নতুন বন্দোবস্তের আলাপ করছি যখন এটা আমার প্রয়োজন হচ্ছে। আবার আমি একটা পুরনো বন্দোবস্ত যদি একটা জায়গা করে নিতে পারতাম, আমি সেখানে আমার সুবিধা মতো কাজটা করতাম। আমি বলছি না সবাই সেটা হতো, কিন্তু অনেকেই হতো, আপনি নিশ্চিত থাকুন। নট অনলি দ্যাট, আমি আরও বলি, যদি প্রধান চয়েস থাকে কোনগুলো বিসিএস এর, প্রশাসন এবং পুলিশ। আপনি যান প্রথম দিকে 4 থেকে 5টা ক্যাডার, প্রথম দিকে না, এই দুটোই সর্বোচ্চ। বেশি, হ্যাঁ। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখে এসে বলছি, আমি একটা বিসিএস এর ভাইবা অনেকগুলো নিতে গিয়ে তুষার ভাইয়ের সাথে একদিন দেখা ইঞ্জিনিয়ার হলো সাহেবরা আমার। পুলিশ হয়ে যায়, আচ্ছা, ডাক্তার সাহেবরাও পুলিশ হয়ে পুলিশ হয়ে যায়, হ্যাঁ। আচ্ছা, এখন এনাদের কাজ কি হতো যদি ওনারা চাকরি পেতেন? ধরলাম আমরা হান্নানের পুলিশে চাকরি হয়ে গেল। এখন পল্টনের সামনে ফুয়াদ ভাই মুভমেন্ট করে, হান্নানের ডিউটি পড়েছে পল্টনে, হান্নান ফুয়াদ ভাইকে পিটাইতো কিন্তু শেখ হাসিনার হয়ে, ইজন্ট ইট? এটা ওর রেসপন্সিবিলিটি হতো, এটা ওর রেসপন্সিবিলিটি হতো না? হতো তো, পুলিশ হইলে আর কি। হ্যাঁ, যদি আমরা যদি পুলিশ হতো, যদি পুলিশে পুলিশে হান্নান পুলিশের জব হতো। তার মানে আমি যে কথাটা বলতে চাইছি, আমরা না সেই পুরনো শেখ হাসিনার অধীনেই প্রশাসন এবং পুলিশে চাকরি করতে চেয়েছিলাম। উই আর নট দ্যাট ডিফারেন্ট। এই জুলাইয়ের কথা বলছি আমি। অগাস্টে এসে সফল হওয়ার পর আমরা রাতারাতি মনে করছি সব পাল্টে গেছি আমরা মানুষ। দ্য অ্যান্সার ইজ নো। আমি বলছি না আমরা পাল্টাবো না, কিন্তু আমরা মনে করছি আমরা খুব দ্রুত। না, কিন্তু খুব দ্রুত না, কিন্তু প্রাথমিক নিদর্শনগুলো দেখছেন কিনা? অসাধারণ নিদর্শন আছে। যেমন আমি বিএনপির বাবুল ভাই আছেন, ধরেন বিএনপি যদি বলে আমি একটা সংস্কারও মানি না, আমি গেলাম, বিএনপি কি নির্বাচনে হারবে এবার? বিএনপি কি এবার নির্বাচনে হারবে যদি বলে আমি একটাও সংস্কার মানি না, কালকে চলে গেলাম? ভোট দেন আপনারা যারা সংস্কার আছে, তারপর দেখা যাক। আমি সংস্কার মানি না, লোকজন আমাকে ভোট না দেখ, বিএনপি হারবে? হারবে না। কিন্তু বিএনপি বসছে, বিএনপি, আমি একদম স্পেসিফিক উদাহরণ দিই, 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না। আমরা একদম খোলাখুলি যদি কথা বলি, তারেক রহমান সাহেব আগামী 2 টার্ম বিএনপি ক্ষমতায় থাকবে বলে আমার ধারণা। তো 2 টার্ম 10 বছর যখন শেষ হবে, তারেক রহমান সাহেবের বয়স কত হবে? বাংলাদেশের পার্সপেক্টিভে ওনার আরও বেশ কিছুদিন প্রধানমন্ত্রী থাকার সম্ভাবনা আছে। এবং বিএনপি কিন্তু প্রথমে এটা করতে চায়নি, কিন্তু ওনারা এটা মানলেন। আর্টিকেল 70-তে বিএনপি মনে করেছিল যে রাষ্ট্রীয় নিরাপত্তার ইস্যু বলে একটা জিনিস ঢুকিয়েছে, যাতে অ্যাম্বিগুইটি ছিল, অনেক কিছু হতে পারে। বিএনপি সরে এসছে সেই জায়গা থেকে। আপনি খেয়াল করবেন সেপারেশন অফ জুডিশিয়ারি, মানে ফুল সেপারেশন, তারা সেটা নিয়ে একমত হচ্ছেন। তো এইরকমভাবে আপনি দেখবেন যে তারা অনেকখানি সরে এসছে। এবং শুধু সেটা নেই, যে এনগেজড হয়ে আলোচনা করা, তারা দিনের পর দিন যাচ্ছে। এবং মিথ্যা কথা না বলা। মিথ্যা কথা কেন না বলা বলছি, আমাদের টেন্ডেন্সি ছিল, আমাদের ওই 3 জোটের রূপরেখা একটা হয়েছিল না একবার এরশাদ পতনের পর? হতে পারতো যে আমি মেনে টেনে নিয়েছি সব কিছু, কিন্তু আমি পরে আর শুনলাম না, আগে একবার ক্ষমতায় যাই, তারপর দেখা যাবে কি হোক না হোক। না, তারা তাদের জায়গা থেকে ফাইট করছে। এবং দলগুলো যদি আপনি যেমনটি বলছেন, তাহলে জুলাই সনদ নিয়ে আমরা এত আলাপ শুনছি কেন? জুলাই সনদ নিয়ে সমস্যা যেটা হয়েছে সেটা হলো, হান্নানের যে দল আছে তারা মনে করছে তাদের মতো করে, যদি তাদের ভাষায় একটা মৌলিক সংস্কার আছে, অন্তত 2টো জায়গায় তো এখন দ্বিমত রয়ে গেল, সেটা হচ্ছে আপার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হবে কিনা, আর একটা প্রথম যেটা এনসিসি ছিল সেটাকে কমিটি করা হয়েছে, সেটাও বিএনপির আপত্তি আছে। এখন এগুলো না হলে তারা সিগনেচার করবে না বলছেন। আর সমস্যাটা বেঁধেছে আসলে ওই জায়গায়। এখন সব কিছু তো আসলে একমত হওয়ার স্কোপ নেই, এবং আমরা এইবারেই বাংলাদেশের ইতিহাস ফরএভার লিখে ফেলবো না আমি মনে করি। সোফার আমরা যে জায়গায় এসেছি, আমি সন্তুষ্ট যে তা নই। আমি আবার একটু বলে রাখি এখানে, আপার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের পক্ষে আমি লিখেছি, বলেছি। আমি এনসিসির পক্ষে বলেছি, লিখেছি কয়েক বছর থেকে। আমি নিজে সংবিধান সংস্কার কমিশনের কাছে আমার ব্যক্তিগত অপিনিয়নও তাই দিয়েছি, কিন্তু সেটা আমার সাথে ম্যাচ করে না। কিন্তু যখন করেও না, আমরা কোনো একটা জায়গায় এবার করি, আমরা এগোতে থাকি, তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটা খুব সিরিয়াসলি সেটেলড হোক, আমরা নির্বাচনী ব্যবস্থায় ঢুকে যাই। জি, ডাক্তার জাহিদুর রহমান, অসংখ্য ধন্যবাদ। বেশটা আসাদুজ্জামান ফুয়াদ ভাই, আসতে চাই যে ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলাপ যে বিষয়গুলোতে একমত হচ্ছে, সেটি নিয়েও নানা ধরনের রাজনৈতিক বাহাস বা আলোচনা আছে। যে এখন রাজনৈতিক দলগুলো প্রেক্ষাপট বা পরিস্থিতি, কোড আনকোডের কারণে এগুলো কি মানছে, না এটি তার আসলে সত্যিকার অর্থে মানছে, এটিও দেখার জন্য অনেকে বলছেন যে আসলে নির্বাচন হলে, রাজনৈতিক দল ক্ষমতায় আসলে তখন তার আসল চরিত্র বোঝা যাবে। কি মনে হয়?
ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে খাইসলতের আলাপ তো আসলে লম্বা আলাপ, এটা বাবুল ভাই কারেক্টলি বলছে। যে আমি বলে গেলাম যে ভাই আমি আগে অনেক দুষ্ট মানুষ ছিলাম, ভালো হয়ে গেছি, মাসুদটাকে সহজে ভালো হয়। এখন প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ এই তো বলতেছি না, ও এই হলো মাসুদ সেই মাসুদ না। এখন প্রশ্ন হচ্ছে যে ওবায়দুল কাদের তো মাসুদ ভালো করতে পারে নাই, তো এই জন্য প্রবলেম হচ্ছে যে আমাদের এই জাতিটাই হলো মাসুদ চরিত্রের জাতি। সে নিজে ভালো হয় নাই বলেই মাসুদরা ভালো হয় না। এক্স্যাক্টলি, জাতিটা হলো মাসুদ চরিত্রের জাতি। আপনি দেখবেন যে সবচেয়ে ভালো ভালো ওয়াজ নসিহত যারা করতেছে সেই ধরনের লোকদেরকেও আমরা দেখছি যে কিভাবে 9 নম্বরে 2 নম্বরে 6 নম্বরই করে, এরকম লোকও ধরা পড়ছে। এখন প্রশ্ন হচ্ছে এই খাইসলত তো ওভারনাইট পরিবর্তন হবে না। একটা রাষ্ট্রে ধরেন 70 থেকে 80% লোক দারিদ্র্য সীমার নিচে বাস করে। আমি সরকারি পরিসংখ্যানের এগুলো মানিটারি না, আমার নিজস্ব থিওরি আছে, ওটা অন্য আলোচনাতে আপনাকে প্রমাণ করে দিতে পারবো। তো 70 থেকে 80% লোক দারিদ্র্য সীমার নিচে বাস করে। দেশে ধরেন আন্ডার এমপ্লয়েড অথবা আনএমপ্লয়েড জনগোষ্ঠীর সংখ্যা 4 থেকে 5 কোটি। এরকম একটা জনগোষ্ঠীর দেশে আপনি যে মোরাল স্ট্যান্ডার্ডকে প্রত্যাশা করেন, এটা আসলে প্র্যাকটিক্যালি পসিবল না। বাংলাদেশের সবচেয়ে বড় এমপ্লয়মেন্ট প্রোভাইড করে কারা? অর্থনীতিবিদরা আমাকে বলছে রাজনৈতিক দল, কোনো কোম্পানি না। বাংলাদেশের সবচেয়ে বেশি পরিমাণ চাকরি বাকরির ব্যবস্থা করে হচ্ছে রাজনৈতিক দল, বড় দলগুলো। এবং আওয়ামী লীগের সময় আমাকে বলছে যে 40 থেকে 55 লক্ষ পর্যন্ত মানুষ সারা দেশে আওয়ামী লীগের ছত্রছায়া জীবনযাপন করেছে। এখন সাডেনলি আপনি দেখতে পাচ্ছেন চুরি বেড়ে গেছে, ডাকাতি বেড়ে গেছে, ছিনতাই বেড়ে গেছে, কিশোর গ্যাং বেড়ে গেছে। সাডেনলি এটা বাড়লো কেন? কারণ সাডেনলি তো 40 লক্ষ মানুষ বেকার হয়ে গেছে, তার তো একটা রুটি রুজি ছিল। এই বেকার হয়ে যাওয়ার যে একটা অর্থনীতি, সেই অর্থনীতিতে আবার কেউ একটু ফিল করবে, এই ভয়েডটা তো খালি থাকবে না। এই ফিল করার জায়গায় তো আবার নতুন চাঁদাবাজদের আগমন আসছে। এখন নতুন চাঁদাবাজকে তো ব্যানার নিয়ে আসা লাগে, শুধু ব্যক্তি গিয়ে তো কারওয়ান বাজার দখল করা যায় না, মহাখালী বাস স্ট্যান্ড দখল করা যায় না, সায়দাবাদ গাবতলী দখল করা যায় না, তাকে ব্যানার নিয়ে আসা লাগে যে ভাই দেখো আমি কিন্তু একা না, এই পুরো ব্যানার আমার সাথে আছে। ওই ব্যানারের সাথে আরো কত কত ছবি টবি আছে, সব আছে। তাহলে এই অর্থনীতি আপনি কিভাবে ডিল করবেন? কারণ 40 লক্ষ মানুষ বেকার হয়ে গেছে। সেটা কি শুধু নিয়ম বদল করে হবে? না, এটা দেশের একটা হোলসেল পরিবর্তন দরকার, দেশের কাঠামো পরিবর্তন দরকার, অর্থনীতি প্রোগ্রেস দিয়ে করা দরকার, ডেভেলপ করা দরকার। সার্টেনলি পলিটিক্যাল পার্টিজেরও আপনার ইন্টারনাল রিফর্ম দরকার। পলিটিক্যাল পার্টিগুলোর ভিতরে 3টা মেজর রিফর্ম নিয়ে আমি বিএনপির 31 দফার প্রোগ্রামে তারেক রহমানের সামনেই কথাগুলো বলেছি যে এত এত সংস্কারের ভিড়ে যেই আলোচনাটা সবচেয়ে মুখ্য আলোচনা হওয়া দরকার ছিল, সেটা হচ্ছে পলিটিক্যাল পার্টিজের রিফর্ম। আদারওয়াইজ এই যে আমাদের লফটি আইডিয়ালসগুলো, বড় বড় কথাগুলো আমরা বলছি কমিশনে, এগুলো সব বইতে কিতাবি কথা হিসেবে রয়ে যাবে। এবং এই কিতাবি কথা আমাদের হিস্ট্রিতে বহুবার রয়ে গেছে, কোনো কিছু হয় নাই। তো সেই জায়গাতে মোটা দাগে 3টা রিফর্ম পলিটিক্যাল পার্টিতে দরকার। একটা হচ্ছে ইন্টারনাল ডেমোক্রেসি। তুষার ভাই বলছে যদি কোনো পরিবারের কোনো নেতাকে বারবার কেউ ভোট দেয়, হোক, ভোটাভুটি হোক, কিন্তু ভোটাভুটির কালচার তো ঠিক করতে হবে। সবচেয়ে বড় পার্টির যে মূল ফোরাম, পলিসি মেকিং বডি, সেখানে তো নির্বাচন হইতে হবে, পার্টির সেক্রেটারি নির্বাচিত হইতে হবে। তারপর যদি একই লোক বারবার নির্বাচিত হয়, পার্টি ফোরামে নির্বাচিত হয়, আপনি বার করে দেন। সোনিয়া গান্ধী এক্সাম্পল সেট করেছে না, বংশ পরিক্রমার মধ্য দিয়েই তিনি এক্সাম্পলটা সেট করেছেন। উনি নিজেকে পার্টি পলিটিক্সে বার করে দিয়েছেন, যে উনি একটা ইলেকট্রাল প্রসেস ডেভেলপ করে দিয়েছেন, পার্টির সদস্যরা ভোট দিয়েছে, পার্টিতে সভাপতি নির্বাচিত হয়েছে। তো সেই জায়গাটাতে ইন্টারনাল ডেমোক্রেসির কালচারটা খুবই দরকার। প্রবলেমটা মানে ডাইকোটমিটা কোথায়, যে আমি বলছি যে আমি ক্ষমতায় গেলে দেশে গণতন্ত্র মানে প্রতিষ্ঠা করব, কিন্তু আমি আমার দলের ভিতরে গণতন্ত্র চর্চা করি না। তো সার্টেনলি আমরা আটকে আছি ওই জায়গায়, মানে আমরা সব রিফর্ম আটকে আছে ওখানে। দ্বিতীয়ত যেটা দরকার মৌলিক জায়গা দলের ভিতরে, সেটা হচ্ছে ফান্ডিং এর জায়গাটা পরিষ্কার না, যে টোটাল পলিটিক্যাল পার্টিগুলো কিভাবে চলে, তার তৃতীয় পয়েন্টটা কি বলবেন? তৃতীয় পয়েন্ট, সেই জায়গাটা যদি অ্যাড্রেস না করেন তাহলে আপনি রাষ্ট্রে অর্থনৈতিক শৃঙ্খলা আনতে পারবেন না। জি। থার্ড গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে দলের ভিতরে এবং বাইরে দলের পলিসি নিয়ে সমালোচনা করতে পারার অধিকার, এবং এটা এত কনফিডেন্টলি করতে পারতে হবে যেন দলে পথ চলে না যায়। এই 3 জিনিসের মৌলিক সংস্কার যদি আমরা দলগুলোর মধ্যে করতে না পারি, দলগুলো প্র্যাকটিস না করে, তাহলে এই লোকগুলোকে দিয়ে রাষ্ট্রে মোটা দাগে আপনার কোনো সংস্কার করা সম্ভব না। অসংখ্য ধন্যবাদ বেশ আসাদুজ্জামান ফুয়াদ। আসতে চাই রাজিকুজ্জামান রতন ভাই, আসতে চাই যে আসলে জনগণ রাজনৈতিকভাবে তার প্রস্তুতি, নতুন রাজনীতি গ্রহণ করা, আবার আমরা বহুদিন ধরে এই যে পুরাতন ধাঁচে বা প্রক্রিয়ায় রাজনীতি হওয়ার কারণে একটা পরাধীন মনস্তত্ত্ব জনগণের মধ্যে তৈরি হয়েছে। আমরা অনেকেই অনেক সময় জনগণকে সামনে রেখেই অনেক রাজনৈতিক দলগুলো কথা বলে, আবার দিন শেষে কোনো না কোনোভাবে জনগণকে দোষারোপও করা হয়। উত্তরণের উপায় কি?
জনগণ কিন্তু প্রস্তুত দুঃখিত, জনগণ কিন্তু প্রস্তুত হয়েই থাকে। জনগণ আহ্বানের অপেক্ষায় থাকে, দৃষ্টান্ত দেখার অপেক্ষায় থাকে। যখন আহ্বান শোনে না বা দৃষ্টান্ত দেখে না, জনগণ আবার আগের জায়গায় ফিরে যায়। যেমন যে মা সন্তানকে সাথে নিয়ে এই জুলাই মাসে রাস্তায় নেমেছিল, তার কি পাওয়ার আশা ছিল? সে তো ঝুঁকি নিয়ে নেমেছিল। যে ভাইটা পানি নিয়ে এসছিল রাস্তায়, সে তো ঝুঁকি নিয়ে এসছিল। যে বাবা সন্তানকে সাথে নিয়েই রাস্তায় এসছিল, অথবা যে ছেলেটা সে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে, নিজের ব্যক্তিগত কেরিয়ার গড়বে বলেই এসছিল, সেও কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছেড়ে রাস্তায় নেমেছিল। কিংবা আমরা যেটা বলি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের ছেলেমেয়েরা, অথবা মাদ্রাসায় পড়া ছেলেমেয়েরা, যারা বলছে দুনিয়াটা কিচ্ছু না যেটা শেখানো হয়, তারাও এই দুনিয়াবি পরিবর্তনের জন্যই তো রাস্তায় নেমেছিল। এই মানুষগুলো কিসের জন্য নেমেছিল বলুন তো? তারা অনেক কিছু বোঝে নাই, কিন্তু চোখের সামনে একটা জিনিস বুঝেছিল যে এই স্বৈরশাসনের অবসান না হলে আমাদের জীবন বিকাশের পথগুলো বন্ধ হয়ে থাকবে। সেটা আমার চাকরি হোক, এটা আমার ব্যবসা বাণিজ্য হোক, এমনকি আমার হিউম্যান ডিগনিটি, মানবিক মর্যাদা যদি হোক, সেটাও। তাহলে এই যে মানুষ কিন্তু প্রস্তুত হয়েছিল, কিন্তু হওয়ার পরে যখন দেখে যে ক্ষমতা পরিবর্তন হলো, কিন্তু ক্ষমতায় যারা এলো তাদের চেহারার সাথে তাদের চরিত্রের খুব একটা পরিবর্তন হলো না। চেহারাটা পরিবর্তন দেখলাম, একই রকমই দুর্নীতির খবর শুনছি, একই রকমেরই আবার বদলি বাণিজ্যর কথা শুনছি, একই রকমের গায়ের জোর দেখানোর প্রবণতা শুনছি। তখন মানুষ বলে তাইলে আর কী লাভ হলো? মানে আমি এই জন্য জনগণের চরিত্র নিয়ে আমি প্রশ্ন তোলার আগে জনগণকে আমরা যারা মানে ডাকছি, আহ্বান জানাচ্ছি যে আসুন আপনারা, আমরা নিজেদের দিকেও একটু আমাদের তাকানো। আপনি যে বাস্তবতার কথা বলছেন, সেই বাস্তবতার বিপরীতে কিছু প্রাথমিক পরিবর্তনের কথাও তো ইঙ্গিত দেখছেন না, অনেকে। ওই পরিবর্তনটা হচ্ছে আপনি যেটা বলেছিলেন না যে নতুনত্ব কোথায়, এই পরিবর্তনটা হচ্ছে একটা ধাক্কা খেয়ে শিক্ষা গ্রহণ করে এরকম একটা জায়গা থেকে। একটা হলো কনসাসনেস থেকে একটা আসা, একটা কম্পালশন থেকে আসা। তো এখন কনসাসনেস থেকে আসলে সেই শিক্ষাটা স্থায়ী হয়। এখন দুটো জিনিস আমি একটু খেয়াল করি যে এই আগে আমি তুষার ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম আপনার আগে, এই টকশোতে আসার এই ক্ষেত্রে কিন্তু একটা জড়তা ছিল, অনেক কিছু ছিল। এই তুষার ভাইদের কারণেই কিন্তু প্রথম আমার আসা, সেই ধরুন 2007-08 পরে। হ্যাঁ, তো অনেক পুরোনো দিনের কথা বলছিলাম, বলতে বলতে একটা জায়গায় আমরা আলোচনা করলাম যে ধরুন এক সময় এই দেশটাকে মানুষের মূল্যবোধ জাগাবার জন্য একজন মানুষ ছিলেন, তার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি একটা বাচ্চাদের জন্য বই লিখেছিলেন, নাম ছিল আদর্শলিপি। সেখানে একটা কথা তিনি বলেছিলেন যে মিথ্যা বললে যে পাপ হয় বলে আমাদের শেখানো হতো। উনি বলছেন মিথ্যা বলিও না, কারণ মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। দেখুন, শেখানোর চেষ্টা করেছিলেন কে? আজকে এই পরিবর্তিত বাংলাদেশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা বললে সে তো হিন্দু হয়ে যাচ্ছে, মানুষ তো থাকছে না। তাহলে পরিবর্তিত বাংলাদেশে তো এই জিনিসটা আমরা চেয়েছিলাম যে রাষ্ট্রের নাগরিক হিসেবে সবাই মর্যাদা পাবে, সবাইকে নাগরিক হিসেবে দেখা হবে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের চাইতেও কিংবা নারী পুরুষের চাইতেও। এই যে লক্ষ লক্ষ মেয়েরা রাস্তায় নেমেছিল, সেই মেয়েরা রাস্তা থেকে আবার ভয়ে ঘরে ফিরে গেল কেন? রাজিকুজ্জামান রতন ভাই, আপনি যেখানে শেষ করছিলেন যে আসলে জনগণের নাগরিক মর্যাদা পেতে এখনও ধর্ম কিংবা তার প্রান্তিকতা বা দলের সমর্থক, কোন দলের সমর্থন করেন, এই বৈশিষ্ট্যগুলো যখন বিবেচনায় আনা হয় বা আনা হচ্ছে এবং তার প্রেক্ষাপটে সহিংসতা সৃষ্টি হচ্ছে, তার মানে কি খুব একটা বেশি পরিবর্তন ভবিষ্যতেও দেখা যাবে না, এরকম একটা কি অনুমান আপনি করছেন কি? অবশ্যই, আমরা তো প্রতিকার চেয়েছিলাম, কিন্তু চরিতার্থ হচ্ছে প্রতিহিংসা এবং চর্চাটা হচ্ছে প্রতিশোধ। ফলে এই জন্য হচ্ছে কি প্রতিকার পাওয়ার পথটা হয়তো একটু দূরে সরে যাচ্ছে। আর একটা জিনিস খেয়াল করার মতো, আমরা যখন জুলাই মাসে আলোচনা করি, জুলাইয়ের আকাঙ্ক্ষাটা কী ছিল? আমরা তো যেটা জাহেদ ভাই বললেন যে কোটা সংস্কার ছিল, কিন্তু শেষ পর্যন্ত আন্দোলনটা গিয়ে ঠেকলো কোথায়? যে আমরা বৈষম্য বিরোধী একটা আন্দোলনে, এবং যে কারণে যে শত শত মানুষ এসে যুক্ত হলো, শ্রমিকরা এসে যুক্ত হলো, সাধারণ মানুষ এসে যুক্ত হলো একটা বৈষম্য দূর করবার আকাঙ্ক্ষায় অথবা বৈষম্যের বেদনা থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষায়, এই তো। কিন্তু বৈষম্যের কারণটা কী ছিল? বৈষম্যের কারণ তো শোষণ। আর শোষণের কারণ যদি আপনার কেউ মানতে নাও চান, তারপরে তো বলবো যে এটা পুঁজিবাদী শোষণ। তাহলে যারা ক্ষমতায় আছেন অথবা যারা ক্ষমতায় যাবেন, তারা তো পুঁজিবাদী ব্যবস্থাটাকেই বহাল রাখবেন। তাহলে কি দাঁড়াবে? শুধুমাত্র ম্যানেজার চেঞ্জ হবে, কিন্তু কারখানাটা তো একই রকম থাকবে। যে কারখানায় শোষণ উৎপাদন হচ্ছে, এই শোষণ উৎপাদনের কারণে যে বৈষম্যটা হবে, পরিবর্তন হবে, ব্যবস্থার পরিবর্তন হবে। ফলে যদি যারা যে নতুনত্বর কথা বলছেন, যারা অনেক নতুন, তাদের কারো মুখে কিন্তু আমরা এটা শুনছি না যে প্রক্রিয়াটা অব্যাহত থাকার কারণে
আমরা দেখলাম যে নির্বাচনকে টাকার খেলায় পরিণত করা হলো, ক্ষমতা এবং দুর্নীতিকে সমর্থক করে ফেলা হলো, এবং রাজনীতি এবং দমন পীড়নকেও প্রায় একাকার করে ফেলা হলো। সেটার মূল কারণটা কি ছিল? যদি এরকম হতো যে ওই একটু আগে যে বললেন না যে ওই টকশোর একটা টাকার ভাগ দিয়েন, আরে যখন টকশো শুরু হয়েছে তখন তো মগের মূল্য ছিল, টকশো করলে শুধু মগ দেওয়া হতো, টাকা পয়সা দেওয়া হতো না। তাই জন্য আমরা বলতাম কি ব্যাপার, আমাদেরকে মগের মূল্যকে ফেলে দিলেন। তো এখন যদি এরকম হতো যে নির্বাচিত হলে তার কোনো আর্থিক সুবিধা থাকবে না, সে কোনো আলাদা ব্যবসা বাণিজ্য করতে পারবে না, সে কোনো লুটপাট করলে তার জবাবদিহি করতে হবে, তাহলে দেখবেন অনেকেরই আগ্রহ কমেও যেতে পারে। কিন্তু তারা মনে করে নির্বাচিত হওয়া মানে লুটপাট করার একটা লাইসেন্স পাওয়া, বৈধতা পাওয়া, একটা আইনি বৈধতা পাওয়া, যাতে আমি দুর্নীতি করেও আমি নিজেকে সেফ রাখতে পারি। মানে ক্ষমতা থাকলে চারপাশে টাকা গিজগিজ করে, শুধু ধরতে জানতে হয়, অথবা ক্ষমতা থাকলে অন্যকে ক্ষমতাহীন করে দেওয়া যায়। আমার কত ক্ষমতা জানো তুমি, আমার কত ক্ষমতা মানে হচ্ছে আমি তোমার ক্ষমতাহীন করে ফেলতে পারি। এই সংস্কৃতিটা থেকে যদি না বেরোতে পারি তাহলে নতুনত্ব কিন্তু আসবে না, হবে চেহারা পরিবর্তন হবে, চরিত্র পরিবর্তন হবে না। রাজিকুজ্জামান রতন ভাই, অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদের সবাইকে অনুরোধ করে রাখি যে পরস্পর আলোচনার ভিত্তিতে আপনারা প্রশ্ন করতে পারেন, কারো আলোচনায় কিছু যোগ করার থাকলে সেটা আপনারা করতে পারেন। শহীদুল ইসলাম বাবুল ভাই, আসতে চাই যে নির্বাচন, নতুন রাজনীতির প্রেক্ষাপটে একটা দীর্ঘদিনে ধরে একটা সুষ্ঠু নির্বাচনের যে দাবি জনগণের পক্ষ থেকে রাজনৈতিক দলের প্রেক্ষাপটে, সেই প্রশ্নে লন্ডন বৈঠকে নির্বাচন নিয়ে যে কথা হয়েছে এবং আজকে সম্মানিত প্রধান উপদেষ্টার প্রেস উইং নির্বাচন নিয়ে যে কথা বলেছে, এই দুই বৈঠকের বা এই দুই বক্তব্যের মধ্যে কোনো আলাদা কিছু খুঁজে পান? কিছুটা ব্যত্যয় তো আছে, এটা আছে। তবে শোনেন, লন্ডন বৈঠকের আগে আপনি মানে নতুনত্ব আছে কিনা, খুব একটা নতুনত্ব আছে বলে মনে হচ্ছে না। শোনেন, লন্ডন বৈঠকটার আগে বাংলাদেশের রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপট, শঙ্কা, সন্দেহ, অবিশ্বাস এবং সামাজিক অস্থিরতা যে পর্যায়ে ছিল, লন্ডন বৈঠকের পরে অনেকাংশে বিষয়টা স্থিমিত হয়ে গেছিল এবং পজিটিভ ভাবধারার মধ্যে গিয়েছে। কারণ একটা নির্বাচন, মানে বাংলাদেশের প্রেক্ষিতে নির্বাচনটা চাওয়াটাকে একটা অপরাধ হিসেবে, মানে এমন একটা বাস্তবতা হিসেবে যে নির্বাচন চাওয়াটা একটা অপরাধ, মানে প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল লন্ডন বৈঠকের পরে। এবং এই নিয়ে রাজনৈতিক দল এবং সমাজের শ্রেণী পেশার মানুষ, ইতিমধ্যে অর্থ উপদেষ্টাও বলেছেন যে নির্বাচনে একটা সময়সীমা হওয়ার পরে দাতা গোষ্ঠীও কিন্তু অর্থ ছাড় শুরু করেছে। তার মানে কি একটা পজিটিভ ভাইব রাজনীতির মধ্যে। আপনি যেখানেই যান, এখনো আপনি অধিকাংশ মানুষ আপনাকে প্রশ্ন করবে নির্বাচন হবে তো ঠিক সময়ে, এখনো কিন্তু অনিশ্চয়তা আছে, বা এটা নিয়ে একটা অবিশ্বাস বা একটা সন্দেহ কিন্তু এখনো আছে। আমি জানি না আজকে এই ব্রিফিং এর পরে এই সন্দেহ কতটুকু দূরীভূত হবে। আমি কি কারণে তারা ওই যে লটারির যখন টিকিট ঘোষণা করে না, এই 0007 তারপরে কত মানুষকে যে অপেক্ষা করে রাখা, ওনারা এই স্ট্র্যাটেজি নিয়েছে কিনা জানি না। কি কারণে একটা পরিষ্কার মানে বার্তা বা একটা ঘোষণা ওনারা দিতে পারছেন না, সেই জায়গাটাই একটা মানে ধূম্রজাল কি কারণে রাখছেন এটা আমি জানি না। সেটা কি আপনার কাছে মনে হয় যে কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক শক্তি সামনে বা পিছনে কোনো মহলের জন্য এই স্পষ্ট ঘোষণাটা আটকে আছে? হতে পারে এবং এটা নিয়ে নানান ধরনের কথা নানান সময় হয়েছে, যে কারো চাপ, নির্বাচন আরো পিছিয়ে দিতে হবে, কি কারণে পিছিয়ে হবে, নিজেদেরকে গুছিয়ে নেওয়ার সময় ব্যাপার আছে, নানান ধরনের এটাকে সংস্কারকে সামনে রেখে। না, সেক্ষেত্রে এনসিপি শুরু থেকেই তাদের বক্তব্য হলো যে সংস্কার এবং বিচারে পর্যাপ্ত অগ্রগতি হতে হবে। জাহিদ ভাই যেটা বললো, সংস্কার বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক দল, এতগুলো রাজনৈতিক দল একসাথে বসে, এতগুলো একসাথে ঐকমত, গণতন্ত্রের প্র্যাকটিসই তো দ্বিমত, বহুমত, ঐকমত। হ্যাঁ, তো এই জায়গাটায় আমরা দিনের পর দিন যে বসছি, কতগুলো বিষয় জাহিদ ভাই যেগুলো বলছে, এর বাইরে ধরেন প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ক্ষমতার যে ভারসাম্য, তারপরে দুদকের যে সংস্কার, তারপরে জুডিশিয়াল কাউন্সিলের যে সংস্কার, কতগুলো আপার হাউস, তারপরে মহিলা 170 অনুচ্ছেদকে মোটামুটি ওপেন করে দেওয়া, এই যে কতগুলা ইস্যু। তারপর সবথেকে মূল বিষয় হলো 10 বছর এর বেশি, 2 টার্মের বেশি কে ক্ষমতায় থাকতে, সেটা তো মেনে নিয়েছেন, কিন্তু এখন তো জটিলতা দাঁড়িয়েছে পিআর পদ্ধতি নিয়ে। আচ্ছা বাদ দেন, ঠিক আছে, ধরে নেন পিআর পদ্ধতির দোষ ত্রুটি, সুবিধা অসুবিধা, এগুলো অনেক কিছুই বলা যাবে। যেমন পিআর পদ্ধতিতে একটা অসুবিধা, এখনো মানুষ জানেই না, আপনি প্রান্তিক অঞ্চলের মানুষ বুঝেই না পিআর পদ্ধতি, এটা একটা। আর একটা ধরেন, আমি একটা প্রশ্ন যদি করি, উপনির্বাচন যদি হয় তাহলে পিআর পদ্ধতিতে কিভাবে একজন উপনির্বাচনে নির্বাচিত হবেন, এটা একটা জটিলতা। আরো অনেক জটিলতা আছে। ধরেন একটা সংখ্যালঘু গোষ্ঠী, ধরেন আমাদের এখানে সনাতন সম্প্রদায়ের মানুষ 12-14% যারা আছে, তারা যদি একটা রাজনৈতিক দল করে, তারা একটা ধর্মীয় ভিত্তিতে এখানে একটা পার্টিসিপেট করে, তারাও তো 30, 40, 50টা সিট পেয়ে যেতে পারে। তো এই রাজনীতি সর্বক্ষেত্রে সব
জায়গায় সব দেশে সব বাস্তবতায় কি এটা বাস্তব? আমি বলছি না পেয়ার হবে না, কিন্তু এক সময় হতে পারে মানুষ যদি গ্রহণ করে। সেই জন্য ব্র্যান্ডিং লাগবে, মানুষকে জানাইতে হবে। হঠাৎ করে আপনি যদি পেয়ার চাপিয়ে দিতে চান তাহলে তো একটা নির্বাচনের পথ রুদ্ধ করার সামিল। আর ধরেন আপনি পেয়ার ভালোই হলো, আমি সেটা মানলাম না, একটা রাজনৈতিক দল বিএনপি হবে, তাহলে কি হবে? তার মানে কি নির্বাচনটা ঝুলে যাবে? এটাই তো চান আপনি। তাহলে পিয়ার এত যে দাবি, এত কিছু বাংলাদেশের রাজনীতিতে আপনি যত সংস্কারের কথা বলেন, ভালো সংস্কার অনেক বিষয় হওয়ার প্রয়োজন আছে, হচ্ছে এবং হয়ে গেছে। ম্যাক্সিমাম বিষয় সমঝোতা, ম্যাক্সিমাম, খুবই সামান্য বিষয় বেঁধে আছে। এখন আমার সংস্কার কমিশনের আমি বলি আচ্ছা ঠিক আছে, এখন আপনি যদি করেন যে আপনি মানেন না, বলতেই পারবেন। আপনি এও বলছেন যে আমি নির্বাচনেই যাব না, হ্যাঁ এও তো বলছেন। এই বক্তব্য, গণতন্ত্রে কি এই বক্তব্যের কোনো সুযোগ আছে যে আমি এটা করতে দেব না, এটা হবে না, এটা যাব না? এই বাস্তবতা বাংলাদেশের প্রেক্ষিতে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট, হ্যাঁ আপনি সব কথা বলতে পারবেন, আপনার তো সর্বাঙ্গে ব্যথা, আপনি কোথায় কোথায় ওষুধ দিবেন? আপনি কি ঠিক করেছেন? এই যে আপনি বলছেন যে এই যে মানুষ টাকার খেলা, এটা ওইটা আপনি বলছেন তো আপনার দলের কর্মী সে চাবে যে আমার নেতাকে একটা পুত পবিত্র একটা ক্যারেক্টার হইতে হবে, একদম সৎ লোক হইতে হবে, আদর্শিক নেতা হইতে হবে। আবার ওই নেতা এক্সপেক্ট করবে তার মা যখন হাসপাতালে ভর্তি হবে যে আমার নেতা আমার হাসপাতালের বিলটা দিয়ে দিবে। আপনি দিবেন না, পারবেন না, আরেকজন এসে দিয়ে দিবে, একজন ব্যবসায়ী, হ্যাঁ বলবে এবং তোমার হাসপাতাল তো বিল দিবই, তোমার এই অ্যাম্বুলেন্স ভাড়াও দিয়ে দিব। ওই কর্মী বলবে। সেই জন্য বলছি যে গণতন্ত্র নানান ধরনের ত্রুটি বিচ্যুতির মধ্য দিয়ে আগায়, হ্যাঁ এটা একটা প্র্যাকটিসের বিষয়। আপনি রাতারাতি গণতন্ত্রকে একেবারে দুধে ধোয়া চুলতি পাতার মতো করে ফেলতে পারবেন না। আপনি প্র্যাকটিসটা শুরু করেন, এই 15 বছর সেই প্র্যাকটিস থেকে আমাদের দূরে সরাই ফেলা হয়েছিল, এই যে কারণে সংকট আরো ঘনীভূত। সেটি কবে একেবারে দুই এক লাইনে বললেন যে ঐক্যমত্য কমিশনের শেষে এসে যে আলাপগুলো হবে বা তারা যে সিদ্ধান্ত দিবে তার প্রেক্ষাপটে নির্বাচনের মধ্যে দিয়ে যারা ক্ষমতা আসবে, যে রাজনৈতিক দল, তারা এই সিদ্ধান্তগুলো অনুসরণ করবে, এটা আমরা বিশ্বাস করতে বলেছিলেন। চিফ অ্যাডভাইজার পরিষ্কার করে বলেছিলেন, আমার মনে আসে যে যে বিষয় ঐক্যমত্য হবে সেই বিষয়ে আমরা এবার একটা চার্টার তৈরি করে দেবো, বাকিগুলা পরবর্তী সময়ের জন্য আমরা ছেড়ে দেবো এবং মানুষের কাছে বলে দেবো যে এরা মানে নাই। তো এই বিষয় তো পরিষ্কারই আছে, আমি জানি না এই বিষয় নিয়ে কি কারণে ধূম্রজাল বা জটিলতা তৈরি করা হচ্ছে। জি অসংখ্য ধন্যবাদ। ডাক্তার আব্দুল নূর তুষার ভাই, আসতে চাই যে আসলে যেটি বাবুল ভাই আলোচনার মধ্যে উল্লেখ করলেন যে আসলে নির্বাচনের একটি স্পষ্ট যে তারিখ সরকারের কাছে প্রত্যাশা করে, এবং লন্ডনে যে প্রেস ব্রিফিং এবং আজকে যে সম্মানিত প্রধান উপদেষ্টা যে প্রেস উইংয়ের যে ব্রিফিং, এই দুইটার মধ্যে নতুনত্ব খুব একটা বেশি তিনি দেখছেন। এখন আপনার কাছে প্রশ্ন হলো যে নির্বাচনের দিনক্ষণ স্পষ্ট করতে কারা সরকারের এই জায়গাতে সরকারকে নিয়ন্ত্রণ করছে? নির্বাচনের দিনক্ষণ ঘোষণা তো সরকার করবেন না, নির্বাচন কমিশন করবেন। সরকারের যেটা দরকার ছিল নির্বাচন কমিশন, সরকারের তো নির্দেশ লাগবে। সরকার, হ্যাঁ আমি সেখানেই যাচ্ছি যে সরকার নির্বাচন কমিশনকে বলবেন যে ফেব্রুয়ারিতে ইলেকশনের ব্যাপারে নীতিগতভাবে সকলেই সম্মত হয়েছে, অতএব ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে উপযুক্ত তারিখ নির্দিষ্ট করে নির্বাচনের আয়োজন করেন এবং তার লক্ষ্যে সরকার তার প্রশাসন যন্ত্রে যাকে যাকে দরকার সেই শক্তিগুলিকে নিয়োজিত করবে, বাজেট বরাদ্দ দিবে, নিরাপত্তা নিশ্চিত করবে, ভোটারদেরকে তারা যাতে ভোট কেন্দ্রে নির্ভয়ে এসে ভোট দিতে পারে সেই পরিবেশ তৈরি করার লক্ষ্যে নির্বাচন কমিশন সহ সকল জড়িত পক্ষকে কাজ করার আহ্বান জানাবে। কিন্তু সরকার তো সেটা করছেন না। সরকারের দৃষ্টিভঙ্গির মধ্যে আমরা লক্ষ্য করেছি যে যদি আমার বিচার মানো তবে তোমার নির্বাচন, যদি আমার বিচার না মানো তবে তোমার নির্বাচন, আচ্ছা চিন্তা করে দেখা যাবে, এরকম একটা ব্যাপার আছে। এইবার এই সরকারেরও তো ত্রুটি আছে। আমরা যখন সারাক্ষণ রাজনৈতিক দলের ত্রুটি নিয়ে বিচার বিবেচনা করি, সরকার যারা চালাচ্ছেন তাদেরও তো ত্রুটি আছে। তাদের প্রাথমিক ত্রুটি হচ্ছে এই সরকারের অধিকাংশ লোক জীবনে কোনোদিন জনসভায় বসে বক্তৃতা শোনেন নাই এবং জনসভার মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেন নাই। রাজনীতিবিদের কষ্ট কি, রাজনীতিবিদের বেদনা কি, এইটা উপলব্ধি করার যে জায়গাটা এই সরকারের অধিকাংশ লোকের, সেটা হচ্ছে বই পড়ে। এবং এই বই পড়া সরকার চেষ্টা করছে। এই সরকার কিন্তু শুরুতেই বলেছে যে তাদের ভুল ত্রুটি হতে পারে বা হবেও, সেটি সমালোচনা করার অধিকারও আছে, সমালোচনা করলে সরকারের দায়িত্বশীল পদের লোকেরা আপনি সফট, আপনি হার্ড এইভাবে ট্যাগ করে। এখন এই সফটনেস হার্ডনেসের বিবেচনা করার আগে তাদের চিন্তা করা দরকার খুব জরুরিভাবে যে যেসব সংস্কার তারা ভেবেছেন এই সংস্কারগুলি যে সঠিক সংস্কার, এইটার মানদণ্ড কি। যেমন এইখানে যখন আলাপ হচ্ছে, রাজিকুজ্জামান রতন ভাইয়ের সেই শুরুর দিকের কথা ফিরে যায়, আরটিভিতে আমরা টকশো শুরু করেছিলাম, এক ধরনের মুক্ত স্বাধীন টকশো, যেখানে রতন ভাইদের বয়সীদেরকে একসময় আমন্ত্রণই জানানো হতো না। ধরে নেওয়া হতো যে এনারা কি কথা বলবেন যাদের এক পা র্যাডিসনে আর এক পা কবরস্থানে। তো সেই জায়গা থেকে আমরা বের করে নিয়ে এসেছিলাম, তরুণ আলোচকরা আসতো,
পরিবর্তন আসলে এরকম ছোট ছোট জায়গা থেকে আসে। রতন ভাই মতো যারা কথা বলতে শুরু করলেন, দেখা গেল যে তাদের কথা অনেক বেশি গ্রহণযোগ্য। যেমন এখন ফুয়াদের কথাবার্তা মানুষ শোনে। কেন শোনে? কারণ প্রত্যেক জেনারেশনের সঙ্গে কমিউনিকেট করার যে এবিলিটি, সেটাও দরকার আছে। আপনি যখন সমাজে পরিবর্তন আনবেন, আপনি যখন সংস্কার করবেন, আপনি যে ভাষায় কথা বলছেন সেটাও তো জনগণের বুঝতে পারতে হবে। আপনার কি ধারণাই সংস্কার কমিশনগুলিকে যারা নেতৃত্ব দেন, তাদের যে কমিউনিকেশন এবিলিটি, তারা নিজেদের কাজ কি করতে এসেছেন সেটা সাধারণ জনগণকে বোঝাতে পারেন? বরং মিটিং থেকে বের হয়ে এসে ফুয়াদ বোঝায়, মাসুদ বোঝায়, ওই ইন্টারনেটের জাহিদ বোঝায় এবং রতন ভাইরা বোঝায়। কিন্তু তারা কি চান, এইটা তারা আসলে সাধারণ জনগণের ভাষায় কথা বলে এখনো বোঝাতেই পারেন নাই। আমাদেরকে বুঝতে হবে যে আমরা বারবারই বলছি রাজনৈতিক দলগুলিকে শুদ্ধ হয়ে যেতে হবে। রাজনৈতিক দলগুলি তো এই প্রক্রিয়াতে কখনো শুদ্ধ হবে না। রাজনৈতিক দল তার কাজের মধ্যে দিয়ে শুদ্ধ হবে। আমরা যখন প্রসেসটা ঠিক করে দিব, যেটার ব্যাপারে তারা কথা বলছেন, কিন্তু সেই প্রসেস তো রাজনৈতিক দলের শুদ্ধ আচরণকে নিশ্চিত করে না। যেটা রতন ভাই বলেছেন, যেটা আমাদের অন্য আলোচকরাও বলেছেন, যে রাজনৈতিক দলের মধ্যে ব্যবসায়ীরা প্রবেশ করে, সেই ব্যবসায়ীদের প্রবেশ কি সরকার বন্ধ করতে পেরেছেন? সরকারের মধ্যে ব্যবসায়ীদেরকে নেন নাই এবং ব্যবসায়ীদেরকে নিয়ে আবার খুব উন্নত প্রশংসাও করেন নাই যে ব্যবসায়ী যিনি তিনি সবচেয়ে ভালো। এবার আপনি আমাকে বলেন, আজকে যে ট্রাম্প সাহেব 35% শুল্ক বসিয়ে দিয়েছে, এইটা ধরেন কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকলে এখন সুশীলরা তাকে ছিঁড়ে লম্বা করে, ইংরেজি জানে না এই জন্য ট্রাম্পের সাথে কথা বলতে পারে না, এই কথা বলতো। কিন্তু এখন যে 35% বসে গিয়েছে, এই সরকারের সকলে ইংরেজি জানে। অর্ধেক লোক আমেরিকাতে থাকেই এবং আমেরিকাতে পড়াশোনা করেছে, আমেরিকা থেকে পিএইচডি করেছে এবং আমেরিকার সর্বোচ্চ খেতাবপ্রাপ্ত ব্যক্তি আমাদের সরকারের মাথা। কিন্তু ট্রাম্প গণেও না। এর কারণ হচ্ছে ট্রাম্প রাজনীতি করে, আর আমরা যারা এখানে আছি আমরা রাজনীতি করি না। রাজনৈতিক সরকারের সঙ্গে নেগোসিয়েশন রাজনৈতিক সরকারই করতে পারে এবং রাজনীতি দিয়েই রাজনীতিকে ঠিক করতে হয়। আপনি যদি বলেন যে আপনি মেডিকেল কলেজে কি করে চিকিৎসা হবে, এটা ঠিক করে দিবে হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের লোক, এটা কোনোদিন হবে না। উনি ওষুধের কেনাকাটা ঠিক করতে পারবে, কিন্তু ওষুধের মান ঠিক করতে পারবে। ওই রকম বাংলাদেশের রাজনীতি যদি ঠিক করতে হয়, এই হান্নান মাসুদরাই করবে, ফুয়াদ করবে, রতন ভাই করবে, যারা রাজনীতি করে তারা করবে। আমাদের মতো লোকজন কি করবেন? আমরা হলো কথা বলবো এবং কথা বলে আমরা চেষ্টা করব যে তাদের যেখানেই তাদের কোনো জায়গাতে ভুল হওয়ার সম্ভাবনা দেখা দেয়, অথবা তারা এমন কোনো সিদ্ধান্ত নিতে থাকেন যে সিদ্ধান্ত আমাদের অতীতের ভুলে ফেরত যাব বলে মনে করি, সেই সব জায়গাতে আমরা কথা বলবো। এই সমাজে সবচেয়ে বড় যে জায়গাটি নষ্ট করেছে আগের সরকার, সেটা হচ্ছে মানুষকে কথা বলতে দেয় নাই, মানুষকে তার চিন্তা প্রকাশ করতে দেয় নাই, সাধারণ ছেলে মেয়েদেরকে তাদের স্বপ্ন অনুযায়ী বড় হওয়ার যে লক্ষ্য, সেই লক্ষ্য নির্ধারণ করতে দেয় নাই। আমাদের পড়ার বই থেকে শুরু করে আমাদের রাজনীতি সব জায়গাতে তারা করেছে ব্যক্তি বন্দনা, তারা করেছে তাদের নিজেদের কৃতিত্ব ফলাও করে বলা, চেতনা ব্যবসা। এবং শুধু তাই না, একটা ব্রিজ কি কাজে লাগবে সেইটা নিয়ে আলাপ না হয়ে আলাপ হয়েছে ওই ব্রিজের মধ্যে কয়টা লাইট, কয়টা পিলার, এবং সেই পিলার একজন এমপির সাথে কথা বলে, গায়েবী আওয়াজ দেয়, সেটা আবার সংসদে বসে আলাপ করেছে সরকারি পয়সা নষ্ট করে। কিন্তু এই পিলারটা কি কাজে লাগবে এইটা যদি লোকে ভালো করে জানতো, তাহলে আজকে যে সেই রাজনীতি সেই সেতুর প্রতিরক্ষাবাদ ভেঙে পড়ে যাচ্ছে, এই ঘটনাটা ঘটতো না। কারণ মানুষ বুঝতো যে প্রতিরক্ষাবাদ টিকিয়ে রাখার দায়িত্ব মানুষেরও। সেতুটাকে মানুষের না করে সেতুটা হয়ে গেছে ব্যক্তির, টানেলটা মানুষের না হয়ে টানেলটা হয়ে গেছে ব্যক্তির, রাজনীতি মানুষের না হয়ে রাজনীতি হয়ে গেছে ব্যক্তির। আমাদেরকে ওই জায়গা থেকে ফেরত আসতে হবে এবং সেই ফেরত আসার লক্ষণ কিন্তু আমরা কোনো সংস্কারের মধ্যে দেখতে পাচ্ছি। জি, আব্দুল তুষার ভাই অসংখ্য ধন্যবাদ। ফুয়াদ ভাই আপনার কাছে আসতে চাই। আপনার কাছে 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, যে প্রশ্নটি তুষার ভাইকে করেছিলাম ওইটি আপনার কাছে করছি, যে নির্বাচনের দিনক্ষণ আটকে আছে কাদের স্বার্থ রক্ষায়, এটা একটু শুনতে চাই, এরপর অন্য প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে যে দিনক্ষণ তো কত স্পেসিফিকলি বলা সম্ভব, প্রয়োজন আছে কিনা? একটা সরকার গত 1 বছর থেকে কন্টিনিউয়াসলি বলছে যে আপনার ডিসেম্বর 25 থেকে 26 জুনের ভিতর নির্বাচন হবে। এই কথাটা বলবার পরে তাকে আবার কতবার এটা রিপিট করতে হবে যে নির্বাচনটা কয় তারিখে হবে? এটা কি আমেরিকা, ব্রিটেনে মে মাসের 4 তারিখে নির্বাচন হয়। আমেরিকাতে ঠিক করা থাকে কোন বছরের কয় তারিখে কোন সানডেতে নির্বাচন হবে ঠিক করা আছে। কিন্তু ভাই সোনার বাংলা, আপনি সোনার বাংলায় দিনক্ষণ কীভাবে ঠিক করবেন যেখানে ইউ সিম্পলি ডু নট নো হোয়াটস কামিং নেক্সট? তো সেই জায়গাতে এই প্রশ্নটা করা হচ্ছে খুবই একটা অপ্রাসঙ্গিক জায়গা। নির্বাচন চাওয়াটা ন্যায্য, নির্বাচনের ব্যাপারে কথা বলা, আওয়াজ তোলা, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও খুব বেশি বাড়াবাড়ি মনে হয়েছে আমার কাছে।
আননেসেসারি মানে পলিটিশিয়ানরা, পলিটিক্যাল পার্টিজ এবং আপনারা গণমাধ্যম প্রতিদিন মনে হয় যে মানে পুরো দেশের সবকিছু আটকে গেছে শুধু নির্বাচনের তারিখটা। না, নির্বাচনটা যদি 10 এপ্রিল হয় এটা বলে দেওয়া হয়, সব সমস্যা সমাধান হয়ে আপনি যাচ্ছে। যেমনটি বললেন যে নির্বাচনের দাবিটা যদি ন্যায্য হয় তাহলে তো নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো কোন দিন নির্বাচন হবে সেই দাবিটা জানাটা তো আরো বেশি ন্যায্য। না, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা দিনক্ষণ তো জরুরি না, ডেডলাইন তো বলে দেওয়া আছে যে এই ডেডলাইনের মধ্যে নির্বাচন হবে। এই ডেডলাইনের পরে এটাকে ছোট করে আরো এপ্রিলে নিয়ে আসছে, এপ্রিলের পরে তারেক রহমানের সাথে মিটিং করে আরো ছোট করে নিয়ে আসছে। সম্ভব হলে সেটা ফেব্রুয়ারিতে করে ফেলা দরকার হতে পারে, রমজানের আগে। তাহলে এরপরও নির্বাচনের দিন তারিখ নিয়ে কথা বলাটা মানে জাস্ট আপনি সংস্কার বিচারের প্রায়োরিটিস গুলোকে ছোট করে ফেলা মনে হচ্ছে আমার কাছে। তাহলে বাবুল ভাই যে অনিশ্চয়তার কথা বললেন যে এখন একটা অনিশ্চয়তা আছে, একটা অবিশ্বাস আছে, না, একটা হচ্ছে আবার যদি কিন্তু আছে বিএনপির একটা জেনুইন ইলেকশন ট্রমা আছে, ইলেকশন ট্রমা আছে। 2001 সালের পর থেকে বিএনপি কোনো ভালো নির্বাচন পায় নাই। দেশের অন্যতম বৃহৎ দল হিসেবে সে বারবার দেখেছে যে কিভাবে সিস্টেম্যাটিকলি করে ইঞ্জিনিয়ারিং করে তাকে ক্ষমতা থেকে বাইরে রাখা হয়েছে। 2007-এর জানুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা, লগি বৈঠার আন্দোলন দিয়ে আওয়ামী লীগ পুরো উল্টাপাল্টা করে দিল। 2008-এর ডিসেম্বরের নির্বাচন ইন্ডিয়া আওয়ামী লীগ মিলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করলো। ইলেকশন কমিশন 88টা বাউন্ডারি চেঞ্জ করে ফেলছে নির্বাচনের। এই 88টার আসনের বাউন্ডারি চেঞ্জ করবার কারণে 133 থেকে 138টা আসনের নির্বাচনের রেজাল্ট গরমিল হয়ে গেছে। তাহলে বিএনপি তো ইলেকশন ট্রমা থাকবে। 14তে সে নির্বাচন করতে পারে নাই, তাকে এক্সক্লুড করা হয়েছে। 18তে সে গেছে গুড ফেইথে তাকে ডেকে নিয়ে রাতের বেলা তাকে ফ্রড করছেন, এনট্র্যাপ করেছেন। 14তে সে নির্বাচন করতে পারে নাই। দেশের সবচেয়ে বড় একটা রাজনৈতিক দল সে একটা ইলেকশন থেকে বারবার বঞ্চিত হচ্ছে। তার ভিতরে এই ভয়টা কাজ করাটা খুবই জেনুইন যে আমি এইবারও আবার কোনো ফাঁদে পড়ছি কিনা, আমাকে ট্র্যাপ করছে কিনা। এই জন্য হচ্ছে যে তাকে এনশিওর করা, তাকে আশ্বস্ত করবার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের, যে কোনো ফর্মে হোক। এবং এটার একটা জায়গা তারেক রহমানের সাথে মিটিংয়ের মাধ্যমে আমি মনে করছি যে আশ্বস্ত হওয়ার জায়গাটাতে অন্তর্বর্তীকালীন সরকার সফল। আগে নেতারা যেভাবে বিচ্ছিন্ন এবং খুবই অসঙ্গত আচরণ এবং স্টেটমেন্ট দিয়েছে, সেই জায়গাতে বিএনপি লিডারশিপ থেকে আমরা কোনো স্টেটমেন্ট দেখতে পাচ্ছি না। বরং স্ট্যান্ডিং কমিটি দেখলাম কদিন আগে বলেছে যে এই সরকারকে আমরা সাহায্য করব, সংস্কার বিচারের পুরো প্রক্রিয়ার সাথে তারা একমত। মির্জা ফখরুল তো আরও আজকে টাফ কথা বলেছেন আওয়ামী লীগের বিচার করার ব্যাপারে। তো সব জায়গাতে দেখতে পাচ্ছি তারেক রহমানের সাথে মিটিং হওয়ার পরে এই জায়গাটাতে চলে আসছে। দিন তারিখ হইলে ধরেন 15 এপ্রিল নির্বাচনের দিন তারিখটা হইলে বাংলাদেশে আগামীকালকে কি পরিবর্তন হবে, পরশুদিন কি পরিবর্তন হবে? অতএব ইলেকশন ট্রমাটা ইজ এ ডিফারেন্ট ট্রমা। দিন তারিখ দিয়ে দিলেও পরেও নির্বাচনের যে ট্রমাটা আছে এইটা বিএনপি ক্ষমতায় না যাওয়া পর্যন্ত সমাধান হবে না। মানে ফদবে আপনি যেহেতু ইলেকশন ট্রমার কথা প্রসঙ্গ উল্লেখ করলেন, বিএনপির নির্বাচনে অংশগ্রহণের প্রসঙ্গ ধরে, এটা কি বিগত দিনের যে 3টি নির্বাচন অথবা বিএনপির নামে নির্বাচনের নামে যে ধরনের বিএনপির সাথে যা হয়েছে, রাজনৈতিক যে অন্যায় হয়েছে সেই প্রসঙ্গে বলছেন? পাশাপাশি এই আলোচনা আছে সেই ট্রমা ধরে ভোটারদের মধ্যে ট্রমাটাইজেশন কাজ করছে কিনা। কিন্তু আপনার কাছে আমার মূল জানার বিষয় যে সামনে যে নির্বাচনটি হবে সেক্ষেত্রে ক্ষমতায় কারা যাবে, সেখানে ভাগাভাগি জোট কেন্দ্রিক আলোচনার মধ্যে দিয়ে নতুন কোন ট্রমা বিএনপি রাজনীতির মধ্যে প্রবেশ করলো কিনা বা তাদের আলোচনা আছে কিনা। একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের ইলেকটোরাল ডেমোগ্রাফিতে আমরা এমন একটা জায়গাতে এখন অবস্থান করছি, সিম্পলি আমরা জানি না যে বাংলাদেশের ভোটাররা মনোজগতে এখন কোন জায়গাতে আছে। কারণ দেশের 18 থেকে 35-40 বছর বয়সী জনগোষ্ঠী, যেটা প্রায় 5 কোটি, তারা কেউ ভোট দিতে পারে নাই। বাংলাদেশের নির্বাচনের যে ফ্যামিলি এক্সপিরিয়েন্স কি হয়, যে বাবা মা কাকে ভোট দিয়ে আসছে, সেদিনকার রাতের টেবিলে কিন্তু ছেলেমেয়েরা এই গল্পটা শোনে। অতএব বাংলাদেশে পরিবার অথবা কোনো দল অথবা কোনো ব্যক্তির রাজনীতি অথবা দলের প্রতি ন্যূনতম কোনো অ্যালাইনমেন্ট গত 16 বছরে হয় নাই। তো সিম্পলি আমরা জানি না। ইনোভেশন ব্রেইন মিলে একটা জয়েন্ট সার্ভে করেছে, সেখানে 62% বলেছে 2টা ক্যাটাগরিতে তারা এখনো সিদ্ধান্ত নেয় নাই অথবা জানে না তারা কাকে ভোট দেবে। তাহলে বাংলাদেশের ডেমোগ্রাফিতে 62% ভোটার সিম্পলি সুইং, যারা এখনো ডিসাইড করে নাই। তাহলে আমরা কিন্তু জানি না। মাফ করবেন। থার্ড হচ্ছে বিএনপির রাজনীতি। বিএনপির রাজনীতি হচ্ছে আওয়ামী লীগ সাপেক্ষে রাজনীতি, যেটা হিস্টোরিক্যালি হয়ে আসছে। বিএনপির রাজনীতি জিয়াউর রহমানের ফিলসফিটা কোথায়? সিনথেসিসের পলিটিক্স। সেটা হচ্ছে আমি দিল্লি না, আমি আওয়ামী লীগ না, আমার একটা নিজস্ব রাজনীতির মূল্যবোধ আছে। এখন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে উপস্থিত নাই। না থাকার কারণে যেটা হয়েছে, সবাই কিন্তু বিএনপি। জামাতও বলতে পারে যে আমি তো দিল্লির বিপক্ষের লোক, আমি আওয়ামী লীগের বিপক্ষের লোক। এনসিপি একই কথা বলতে পারে, এবি পার্টিও বলতে পারে।
তাহলে বিএনপির এক্সক্লুসিভ পলিটিক্সটার ভিত্তিটা কোথায়, এটা কিন্তু বিএনপিকে এখন প্রমাণ করতে হবে। তাকে বলতে হবে যে আমার পলিটিক্স হচ্ছে, যেহেতু আইডিওলজিক্যালি সব পলিটিক্যাল পার্টি একই বলয়ে, তাহলে বিএনপিকে তাকে আলাদা করতে হবে এবং আলাদা করার চ্যালেঞ্জ বিএনপির আছে এবং এই চ্যালেঞ্জটা সে কিন্তু ফেস করতেছে পার্টিকুলারলি ফ্রম দ্য ইউথস। আপনি যদি অনলাইন সোশ্যাল মিডিয়ার তর্কগুলো দেখেন, তাদের এই চ্যালেঞ্জটা তাদের ফেস করতে হবে এবং এটা রেজলিউশন বিএনপি বলছে যে একটা গোষ্ঠী বিএনপি সংস্কার বিরোধী এই একটা এজেন্ডা তৈরি করে বিএনপিকে সংস্কারের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। এটা তো করবে, বিএনপির পলিটিক্স যে করে না সে তো করবে, এটা তো সারা দুনিয়ার অ্যাকসেপ্টেবল ডেমোক্রেটিক প্র্যাকটিস। তাকে আন্ডারমাইন করা, তার পলিটিক্সকে আন্ডারমাইন করা, এটা তো বিএনপিকে কাউন্টার পলিটিক্সটা করতে হবে যে সে কেন সংস্কারের পক্ষের মানুষ, সে কেন সংস্কার চায়, কিভাবে চায়, কোন কোন পদ্ধতিতে চায়, এখন পর্যন্ত সে কি করেছে, এই বক্তব্য তো তার কাছ থেকে আসতে হবে। ষড়যন্ত্র তথ্য দিয়ে তো সে তার পলিটিক্সকে অ্যাসার্টিভলি ক্লেম করতে পারবে। জি, বেশ আসাদুজ্জামান ফুয়াদ ভাই, অসংখ্য ধন্যবাদ। ডাক্তার জাহিদুর রহমান আসতে চাই, বিএনপির রাজনীতি এবং আগামী দিনের নির্বাচনের প্রেক্ষাপটে ফুয়াদ ভাই বলছিলেন, এখানে যদি আমরা একটু, আপনি তো রাজনীতি কিংবা সামাজিক প্রেক্ষাপট এই প্রসঙ্গগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করেন, কথা বলেন, লেখেন, আমরা যদি শুনতে চাই, বাউল ভাই এখানে আছেন বা দর্শক যারা শুনছেন, যে বিএনপির চলমান রাজনীতিতে ঘাটতিগুলো কোথায়? ফুয়াদ ভাই অনেকগুলো বিষয় উল্লেখ করলেন, আপনি একমত কিনা এবং নতুন করে আপনার কি যোগ করার আছে? আমি আসবো দু একটা জিনিস একটু অ্যাড্রেস করতে চাই। প্লিজ। রতন ভাই কম্পালশনের কথা বলেছেন, মানে আমরা ডেমোক্রেসির আসলে প্রধান শক্তিটা কোন জায়গায়? গুডউইল, আমাদের সংস্কৃতি পরিবর্তন হোক, আমরা ভেতর থেকে পাল্টে যাই, আমরা চাই, কিন্তু গণতন্ত্রের আসলে শেষ পর্যন্ত গণতন্ত্র কেন কাজ করে, কেন আমরা সব কিছুর পরে গণতন্ত্রকে বেছে নেই, বা অ্যাটলিস্ট একটা ইলেকটোরাল ডেমোক্রেসি যেটাকে কেন বেছে নেই? কারণ একটা কম্পালশন তৈরি হয়। আমি কম্পালশনকে কিন্তু ছোট করে দেখতে প্রস্তুত না, অন্তত স্টার্টার হিসেবে। সামনে একটা ইলেকশন আছে, ওটা একটা ডেটারেন্ট। আমি চাইলেও অনেক কিছু করতে পারবো না, আমি জিনিসপত্রের দাম বাড়লে ওটা দ্রুত কমাতে হবে, মানুষকে খুব বেশি নাকচ করা যাবে না, আমি বিরোধী দলকে খুব বেশি পেটাবো না, অল্প স্বল্প পেটাবো, যদি পেটাইও, কারণ ও ক্ষমতায় চলে আসতে পারে, আসলে আমাকে পেটাবে। সো কতগুলো কম্পালশন তৈরি করে ডেমোক্রেসি। এই জন্য আমি কম্পালশনকে আসলে ছোট করে দেখি না। এই যে শুদ্ধির প্রশ্ন আসলো, তুষার ভাই বললেন, এই কম্পালশনটা যদি চলতে থাকে, অন্তত না চাইলেও আপনি আস্তে আস্তে না সরে আসবেন, এটা হয়। আমি ধরে নিলাম বিএনপি এখন যেসব আচরণ করছে তার সদিচ্ছা থেকেই করছে, কিন্তু যদি সদিচ্ছা নাও থাকতো, ওকে তাকে নির্বাচন করতে হবে সামনে, এবং ওই নির্বাচনের পর আরেকটা নির্বাচন করতে হবে, যদি সে নির্বাচনকে শেখ হাসিনার মতো ম্যানিপুলেট না করে। ফলে তাকে ওই কম্পালশনের জন্য হলেও অনেক কিছু করতে হবে, এটা আমি মনে করি। এটা করতে করতে একসময় সংস্কৃতির মধ্যে ঢুকবে, আমরা আস্তে আস্তে জেনুইনলি ভালো করতে থাকবো, এটা আমি মনে করি। সো আমি এটাকেই বড় করে দেখতে চাই। ইনফ্যাক্ট এই কম্পালশন নিয়ে প্রচুর কাজ প্রফেসর ডক্টর অমর্ত্য সেনের আছে, তিনি দেখিয়েছেন কিভাবে কম্পালশন আসলে ডেমোক্রেসিকে এখন পর্যন্ত অন্তত সবচেয়ে ভালো ব্যবস্থা হিসেবে রেখেছে। ফুয়াদ ভাইয়ের দিনক্ষণ ঠিক করা নিয়ে আমি আসলে, ফুয়াদ ভাই ভালো ছাত্র, উনি সবসময় পড়েন, সবসময় প্রস্তুত থাকেন, কিন্তু আমি এত ভালো ছাত্র ছিলাম না। আমার একটা ডেট লাগে, সো দ্যাট আই ক্যান প্রিপেয়ার মাইসেলফ ফর দ্য এক্সাম। আমি জানি ভাই আমি এখন পড়বো না, ওই ডেট আছে, ওইটার এতদিন আগে পড়বো। সো আমার প্রস্তুতির একটা প্রশ্ন থাকে আসলে, এই জন্য আমার কাছে ডেট ইম্পর্টেন্ট এবং আমার কাছে ডেট ম্যাটার করে। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল পরীক্ষা দিতে যাবে, আমি মনে করি এটা তার রাইট। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, খেয়াল করে দেখুন তো 6 মাস সময় আছে, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তো 6 মাস আগেও সে ডেটটা জানবে না, ডেট বলছি না, অন্তত মাসটা, যে হ্যাঁ শিওর মিড অফ ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে, এটা জানা উচিত। আর এটা চাওয়ার জন্য সংস্কার যাচ্ছে না, আমি উল্টো বলি, এটা না বলার জন্য সংস্কার এবং বিচারের প্রবলেম হচ্ছে। এটা ঘোষণার পর যদি বিএনপি বাকি কিছু নিয়ে ঝামেলা করে, তখন আমরা কথা বলবো, এই যে আপনার ডেট তো দিয়েছে, এখনো কেন আপনি বাকি জিনিসগুলো নিয়ে শেষ করছেন না? বরং সরকার এটা ঝুলিয়ে রাখার মাধ্যমে, বিএনপি অনেক সময় বলে যে আসলে ধূম্র জাল বা একটা ধোঁয়াশা কার স্বার্থে? স্বার্থ তো অনেকেরই আছে। একটা সরকার, এই সরকার যদি ক্ষমতায় থাকে, এই সরকার না, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, গ্রুপ অফ পিপল কি বেনিফিটেড হয় নাই? দেশের ভেতরে দেশের বাইরের মিলে হয়েছে। যেই সরকারে ক্ষমতা থাকুক, গায়ের জোরে থাকুক বা একটু ভিন্ন ধরনের সরকার থাকুক, সুবিধা আছে তো অনেকের প্রভাব আছে, ব্যক্তির আছে, দলের আছে। একটা নির্বাচিত সরকার যখন আসবে, সেটা যে দলই হোক না কেন, সব ক্ষেত্রে তার প্রভাব তৈরি হবে, এবং সেই ক্ষেত্রে দেখা যাবে অন্যরা যারা সরকারের থেকে বা সরকারের বাইরে থেকে নানান রকম প্রভাব রাখতেন, সেটা চলে যাবে। এটা খুব সিম্পল। সুতরাং তারা চাইবেন না, তারা মনে করবেন যে নির্বাচনটা না হওয়া ভালো, সেটা আর যত পেছানো যায় তত বেশি তারা পাওয়ার প্র্যাকটিস করতে পারবেন বলে তাদের মনে হয়, সেটা হতে পারে। এবার বিএনপির প্রশ্নে ফুয়াদ ভাই কতগুলো গুরুত্বপূর্ণ ফাইন্ডিং বের করেছেন, আমি অ্যাগ্রি করি। আসলে যেটা হয়েছে, এই যে জেনারেশনটার কথা বলছি, মানে বিলো 35, মানে বাংলাদেশে যারা বয়স 35 এবং নিচে,
তারা ভোট দেয় নাই, মানে 3 কোটি কিন্তু নতুন ভোটার। আর 8কে যদি আমরা মোটামুটি ভালো ভোট ধরি, 8কে নিয়েও প্রশ্ন আছে, আর 8 যদি বাদ দেই তাহলে 41-42 বছর বয়সের নিচের মানুষ ফেয়ার ভোট দেওয়ার অভিজ্ঞতা নেই। সো তার চিন্তা, তার ভাবনা কীরকম, সে কীভাবে কাজ করবে, সে কীভাবে দেখতে চায়, এটা ইম্পর্টেন্ট। বিএনপির রাজনীতি ঠিক করা নিয়ে আমার আবার একটা ভিন্ন জিনিস মনে হয়। আমি মনে করি না বিএনপির রাজনীতি নতুন মানে আলাদা করে এখন ঠিক করতে হবে। ঘটনাচক্রে আবারও বিএনপির বিরোধী একটা অংশ বিএনপির রাজনীতিকে ফিক্স করে দিচ্ছে। সেটা হলো বিএনপির বিপরীতে এখন একটা ডানপন্থী আইডিওলজিক্যাল আইডেন্টিটি পলিটিক্স, ইসলামিস্ট পলিটিক্স মাথা যারা দিচ্ছে, তারা জোট করার চেষ্টা করছেন। সুতরাং বিএনপি সেন্ট্রিস্ট পলিটিক্স হিসাবে বিএনপির রাজনীতি ইজ ভেরি মাচ ডিফাইন্ড হয়ে গেছে। সো সুতরাং ওটা তাকে ডিস্টিংগুইশ করবে। আমি মনে করি এটা উচিত হতো না, কিন্তু বিএনপির জন্য এটা একটা প্রিভিলেজ। না, কিন্তু সেই জোটটা যদি শেষ পর্যন্ত হয়, সেটি রাজনৈতিকভাবে বিএনপিকে কোনো বেকায়দায় ফেলবে কি? একদমই না, বিএনপির সুবিধা হবে। আমার কাছে খুবই খারাপ লাগছে যে এই ধরনের একটা অল্টারনেটিভ জোট হচ্ছে। আমি খুব খুশি হতাম, হান্নান সামনে আছে, মাঝে মাঝে ওদের সমালোচনা করি বলে ওরা মন খারাপ করে, কিন্তু আমি খুব চাই আরেকটা মধ্যপন্থী দল এসে দাঁড়াক। কিন্তু ওটা হয় বিএনপির সুবিধা কি হয়েছে জানেন, একটু বলে শেষ করি। কোনো জায়গায় যখন আইডিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে পলিটিক্স ভাগ হয়ে যায়, তখন কি হয়, ধরুন বিএনপি ক্ষমতায় গেল, ও নানান রকম ঝামেলা করলো এবং সুশাসন হলো না, দুর্নীতি চলতেই থাকলো। আমরা এখন বিএনপিকে বলছি বহিষ্কার করো না কেন, আমরা তখন কি বলবো, ভাই আপনি তো ক্ষমতায় আছেন, আপনার তো ব্যবস্থা নিতে পারার কথা, আপনি ব্যবস্থা নিচ্ছেন না কেন? কিন্তু তখনও কি হবে জানেন, পরের নির্বাচনে আবার ভোটাভুটি হবে এই আইডিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে। বিএনপির সমস্যা আলোচনা হবে না, ওয়েলফেয়ারের আলোচনা হবে না, হবে হচ্ছে এই ইসলামিস্টরা তো পাওয়ারফুল হয়ে যাচ্ছে, আমি তো সেন্ট্রিস্ট, সুতরাং আমি বিএনপিকে ভোট দিতে হবে। আমি তো লেফটিস্ট, আপাতত লেফটিস্ট নাই, বা সেন্টার লেফট আমি আপাতত নাই, সো আমি বিএনপিকেই ভোট দিই। বিএনপির জন্য পলিটিক্স ইজি হয়ে যাচ্ছে আমার কাছে মনে হয়। এটা জনগণের জন্য খারাপ, এটা জনগণের জন্য খারাপ। একটু বলে শেষ করি, ট্রাম্পের আগে বাইডেন ইতিহাসে, রিসেন্ট ইতিহাসে এত ভালো অর্থনীতি আর কোনোদিন ছিল না, একদম স্ট্যাটিস্টিক্স আছে। ফরিদ জাকারিয়ার একটা বিখ্যাত বই আছে, এজ অফ রেভলিউশন। উনি পলিটিক্স একটা রেভলিউশনের কথা বলছে, যে এখন মানুষের ওয়েলফেয়ার করে যে তুমি ভোটে জিততে পারবা, নট নেসেসারিলি। ট্রাম্প তার একটা ক্লাসকে এজিটেট করে কিন্তু জিতে গেল। এই ঘটনা ইউরোপের বিভিন্ন মাটিতে বিভিন্ন জায়গায় হয়েছে, আমাদের পাশে বিজেপিও করছে। তো ফলে যেটা বলছিলাম, যখন ওই জায়গায় বিভেদ তৈরি হয়ে যাবে, তখন মানুষ চোখ বন্ধ করে তার আইডিওলজিক্যাল জায়গায় ভোট দিতে। জি, ডাক্তার জাহিদুর রহমান, অসংখ্য ধন্যবাদ। আমি একটু আব্দুল হান্নান মাসুদ আপনার কাছে আসতে চাই। প্রশ্নটি স্পষ্ট করেই বলি, সেটি হচ্ছে যে এই অভিযোগটি আছে কিংবা এই আলোচনাটি আছে, নির্বাচনের দিনক্ষণ স্পষ্ট না হওয়া কিংবা এই আরও পিছিয়ে যাওয়ার যে প্রসঙ্গ, সেটি এনসিপিকে সরকার একটি রাজনৈতিক সুবিধা দিতে চায় বা আগামী নির্বাচনে, এরকম একটা অভিযোগ আছে, যার প্রেক্ষাপট আসলে দিনক্ষণ স্পষ্ট হচ্ছে না, কিংবা যে ইস্যুগুলোতে বিএনপি একমত হচ্ছে সেখানে আবার আপনারা দ্বিমত করছেন, যেখানে আপনারা একমত হচ্ছেন সেখানে বিএনপি দ্বিমত করছে। এরই বাস্তবতা যদি চলতে থাকে কি অবস্থা দাঁড়াবে ভাই? না, খুবই খুশি হতাম যদি হচ্ছে সরকার যদি হচ্ছে একটু প্রিভিলেজ দিত এনসিপিকে। হয়তো সরকারের উচিত ছিল নতুন একটা পলিটিক্যাল পার্টি গড়ে উঠতেছে, একটু প্রিভিলেজ দিই। কিন্তু দেখা যাচ্ছে সরকার এবং বিএনপি একসাথ হয়ে এই রাজনৈতিক দলটাকে পথে পথে বাধাগ্রস্ত করতেছে। এমনকি শেষ পর্যায়ে প্রতীকটা কি হবে সেই জায়গায় নির্বাচন কমিশন প্রতীক বললো যে হচ্ছে আমরা এই শাপলা সহ 119টা প্রতীকের ব্যাপারে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠাইছে। সেখান থেকে যখন হচ্ছে এটা নিয়ে কথা হচ্ছে যে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া যাবে না, এটা নিয়ে যখন বিএনপি সহ কথা বলা শুরু করছে, তখন বলতেছে না, শাপলা জাতীয় প্রতীকের অংশ, সেটা এখন আমরা কোনো দলকে দিব না। প্রতিটা জায়গায় আপনার প্রশাসনে বলেন, সরকার ব্যবস্থা বলেন, এই যে আমি আঘাতপ্রাপ্ত হয়েছি বিএনপি কর্তৃক, আজ পর্যন্ত একটা আসামি অ্যারেস্ট হয় নাই। সরকার কিভাবে প্রিভিলেজ করতে পারতেছে পাটগ্রাম থানায় দেখছেন। শুধু এইটাই না, বিএনপি যে হচ্ছে 125-এর উপর যে হচ্ছে গত 11 মাসে বিএনপির অভ্যন্তরীণ কোন দল হত্যাকাণ্ড করছে, তাদের প্রত্যেকের বিপরীতে, একটা হত্যাকাণ্ডের বিপরীতে 2 জন করে অ্যারেস্ট হয়নি। কারণ সরকার বিএনপি কোথায় খুশি হবে, কোথায় নাখোশ হবে, সেই জায়গায় সরকার চিন্তা করে। বিএনপিকে নাখোশ করে সরকার অন্তত কিছু করবে না, এটা আমরা বুঝতে পারতেছি। এনসিপিকে স্রোতের বিপরীতে লড়াই করতে হচ্ছে, সেই লড়াইটা এনসিপি আরও দীর্ঘ সময় করতে হবে। আজকে অনেকগুলো বিষয় আলোচনায় আসছে। ভাই জাহিদ ভাই আমার পছন্দের মানুষ, উনি অনেকগুলো কথা বলছেন, কিন্তু সবচাইতে একটু আবেগে লাগলো যে হচ্ছে হয়তোবা চাকুরি পেলে আমরাও সরকারের দাস হয়ে বিএনপির উপর বা এর প্রতি আঘাত করতে পারতাম। আমি জানি না, আমাদের পিছনে তো অনেকে আন্দোলন করছে, আমরা যারা সামনে থেকে ছিলাম তারা 20 তারিখে ডিরেক্ট মুখের উপর বলছিলাম যে হচ্ছে শেখ হাসিনাকে যেতে হবে, না হয়নি আমারে মারতে হবে, এভাবেও কথা বলছি। এবং যেই আমাদের
পুরো আন্দোলনের যে প্রেক্ষাপটটা তৈরি সেটা শুধুমাত্র কোটা আন্দোলন, আপনি সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পদ সমন্বয়ক করা, প্রত্যেকটা ধাপে ধাপে দেখবেন যে এটা কখনো মানে হচ্ছে এমন সিস্টেমেটিক্যালি গড়ে তোলা হয় নাই যে এটা শুধুমাত্র কোটার দাবি আদায় হইলে এটা ঘরে ফিরে যাবে। প্রত্যেকটা ক্ষেত্রে আলটারনেটিভ লিডারশিপ রেখে প্রত্যেকটা ক্ষেত্রে ব্যাপক সংখ্যক মানুষকে এঙ্গেজ করে কিভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলনটা নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাটা আমাদের কিন্তু এখন সবসময় তো ছিল। এই আলোচনা হচ্ছে যে এখন- আপনারা খুব এবং- জোরে সোরে বলছেন যে এই আন্দোলনের আপনারাই একক ভাগীদার। এবং না, আমি একক ভাগীদারের কথা বলছি না, একক ভাগীদার কথা এনসিপির কোনো লিডার কখনো বলে নাই, বাট এই দেশের মানুষ এই লিডারশিপের উপর ভরসা রেখে রাস্তায় নামছে প্রত্যেকটা রাজনৈতিক দল, যেটা কোন একটি রাজনৈতিক দলের উপর ভরসা রেখে না। মানে আমি একটা কথা বলি, আপনার ইতিহাস যখন পড়া শুরু করি, মুসলিম লীগ গঠিত হয়েছে উপমহাদেশের মুসলিমদেরকে মুক্তি দেওয়ার জন্য, পাকিস্তান রাষ্ট্র গঠন করছে, বাট মুসলিম লীগ পূর্ব পাকিস্তানও ফেল করছে, পশ্চিম পাকিস্তানও ফেল করছে। 1971 সালে দুই পাকিস্তানকে এক রাখতে পারে নাই বলে, যেহেতু সে জন্ম দিয়েছে একটা রাষ্ট্রে, সেই রাষ্ট্রকে এক রাখতে পারে নাই বলে। একইভাবে প্রতিটি ক্ষেত্রে ধাপে ধাপে আপনার জাসদের কথা বলেন বা হচ্ছে বামপন্থী রাজনৈতিক দল বলেন, যতক্ষণ পর্যন্ত আইডিওলজিকে তারা ধরে রাখতে না পারবে, তারা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে নিজস্ব যেই আইডিওলজি সেটা ধরে রাখতে না পারে, ততবার ধ্বংস হয়েছে। আমি এই কথাটা আনছি যে এই কারণে যে হচ্ছে ভাই অনেক কথা ভাই বললেন যে হচ্ছে বিএনপি যদি কিছুই না মানতো, বিএনপির ক্ষমতায় যাও কেউ ঠেকাইতে পারতো না, এরকম একটা কথা বললেন। আমি জানি না ভাই এটা কোন হাইপোথেসিস থেকে বলতেছেন না রিয়েলিটি থেকে বলতেছেন। অথচ বাংলাদেশের মানুষ 1991 সালের নির্বাচনে একদিন আগেও ভাবতো আওয়ামী লীগই ক্ষমতায় যাচ্ছে, কিন্তু 86-তে আওয়ামী লীগ এরশাদের অধীনে দেশের সাথে প্রতারণা করে ইলেকশনে যাওয়ার কারণে সেই শিক্ষাটা কিন্তু এই দেশের মানুষকে আপনার 91-তে আওয়ামী লীগকে দিয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারে নাই। তারপর থেকে বিএনপির যে উত্থান, সেই উত্থানকেও ঠেকাইতে পারে নাই। বিএনপির রাজনীতিটা সবসময় ছিল অ্যান্টি আওয়ামী লীগ। তার মানে বাংলাদেশের মানুষ, এই যে উদাহরণটা দিলেন, উদাহরণ দিয়ে আপনি সামনে নির্বাচনের উপলক্ষে কি বলতে চান? আমি যেটা বলতেছি, বাংলাদেশের ছোট জবাব দিয়ে হান্নান তারপর বলুক। মানে বিএনপি যে ক্ষমতায় যাবে সব বিরোধীরাও কনফার্ম, তার প্রমাণ কি জানেন? ওরা বিএনপি সমালোচনা করে এভাবে, বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চায় যেন ক্ষমতায় গিয়ে তারা লুটপাট করতে পারে। মানে আগের বাক্যটা হচ্ছে যেন তারা ক্ষমতায় গিয়ে, তাদের একটা তর্স হয়েছিল, মানে তারাও স্বীকার করছে যে বিএনপি ক্ষমতায় যাবে। এটাকে কনফার্মেশন বলা হচ্ছে না, ওই যে বিএনপি ওভার কনফিডেন্ট যে তারাই ক্ষমতায় যাবে এবং বিএনপি সেই লুটপাটটাকে নির্দ্বিধায় করতে চাচ্ছে বলেই তারা খুব দ্রুত নির্বাচন চাচ্ছে। এটাও তো হতে পারে, হাইপোথেসিস ভিন্ন হতে পারে। আমাদের যে জায়গা থেকে আমরা বলছি, আপনার বিএনপি দীর্ঘ সময় ধরে আমি বলছিলাম যে হচ্ছে বিএনপি যদি হচ্ছে এই দেশের মানুষকে আওয়ামী লীগের ফ্যাসিজম থেকে যদি হচ্ছে 2014-তে মুক্তি দিতে পারতো, 18-তে মুক্তি দিতে পারতো, এই দেশের 90% মানুষ বিএনপির উপর ভরসা করতো, বিএনপির বাক্সে ভোট দিত। বাট বিএনপি 2014-তে পারে নাই, এই তারা তো লড়াই করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে 15 বছর ধরে, তো তারা লড়াই করেছে। বিএনপির লড়াইটা অনেক ধরনের, আপনি চিন্তা করতে পারেন, অনেক বড় লড়াই হয়েছে। 2018 সালে রাতের ভোট হয়েছে, পরে যাই 3 মাসের মাথায় 3 মাস না যেতে গিয়ে রাতের ভোটে সংসদে গিয়ে সেই সংসদকে বৈধতা দিয়েছেন। এই লড়াইটা তো দীর্ঘ লড়াই হয়েছে না, আমরা দেখছি না 4 বছর ধরে আওয়ামী লীগের রাতের ভোটে সংসদে দাঁড়ায় আওয়ামী লীগকে গালিগালাজ করা হয়েছে, আবার আওয়ামী লীগের থেকে আওয়ামী লীগ সরকারের প্লট এমনকি গাড়ি নেওয়ার জন্য বিএনপি লড়াইটা করছে না। আমরা দেখছি না 2014 সালে আমি তখন ক্লাস 8-এ পড়ি, আমার খুব মনে আছে বেগম জিয়া যখন হচ্ছে বাসা থেকে বের হওয়ার জন্য চিন্তা করতেছিলেন এবং একটা পতাকা হাতে বের হয়েছিলেন, তার একটা মহিলা ওনার হাতে পতাকা নিয়ে ধরে রাখছিল, উনি ইয়ার সাথে মহিলা পুলিশের সাথে বিতর্ক করতেছিলেন। তখন আমি ছেলেটার মস্তিষ্কে তখন এটা ভাবছিল, এই যে দুইটা করে 4টা ট্রাক, এটা স্মরণের মতো মানুষ নাই বেগম জিয়ার মতো লোক। অথচ আমি যখন ক্লাস 1-এ পড়ি 2006 সালে, তখন আমি দেখেছি আমার নিজের উপজেলাতেই কয়েক লাখ মানুষ হয়েছে বেগম জিয়া যখন গিয়েছেন। আমাকে আমার মামি কোলে করে নিয়ে বেগম জিয়া যেখানে থেকে নামছিলেন, হেলিকপ্টার থেকে নামছিলেন, সেটা আমার নানা বাড়ির একেবারে পাশেই ছিল, সেখানে আমি ওই বাড়ির ধারে থেকে দেখছিলাম। আমার তখন ক্লাস 8-এর বাচ্চার মাইন্ডসেট তখন এটা ছিল। তারপর থেকে আমার আর ছাত্রদল কিংবা বিএনপি করার আশা জাগে নাই। আমার তখন থেকে মনে হচ্ছে 2018 সালে যখন বেগম জিয়াকে আমরা লাইভে দেখি, বেগম জিয়াকে কারাগারে নিয়ে যাওয়া হয়, তখন তার 3 দিন আগে আমার নেত্রী আমার মা জেলে যেতে দিব না, বিএনপি ব্যাপক আন্দোলন করছে, কিন্তু বেগম জিয়াকে সেই স্লোগান দিতে দিতে তার এই গাড়িবর পাহারা দিয়ে কারাগারে ভিতর রেখে আসছে। 2024 পর্যন্ত আন্দোলন করে বেগম জিয়া, 2020 পর্যন্ত বেগম জিয়াকে আন্দোলন করে বের করতে পারে নাই, এমনকি চিকিৎসার জন্য বেগম জিয়াকে দেশের বাইরে পাঠানোরও ব্যবস্থা করতে পারে নাই। বেগম জিয়া 18 সালের 8ই মার্চ যখন হচ্ছে কারাগারে যাবেন, তার 3 দিন আগে সংবাদ সম্মেলন করে উনি বলে গিয়েছেন যে হচ্ছে
আওয়ামী লীগের অধীনে বিএনপি কখনো কোনো নির্বাচন করবে না, যাবে না। কিন্তু সেই বেগম জিয়াকে কারাগারে রেখেই 2018 সালের 30 ডিসেম্বরের নির্বাচনে রাতের ভোটের ইলেকশনে বিএনপি গিয়েছে, সেই নির্বাচনকে বৈধতা দিয়েছে। এটা কিন্তু হচ্ছে আমার মতো এরকম তরুণ প্রজন্ম হাজারো আছে, লাখো আছে, কোটি আছে, এই মাইন্ডসেটটা আছে। কারণ মুসলিম লীগ যেমন ফেল করছে যে তাদের জন্ম দেওয়া রাষ্ট্রটাকে তারা টিকিয়ে রাখতে পারে নাই, সেই ব্যর্থতার জন্য শেষ যেমন পুরো পাকিস্তানও তাদের পরিণতি একটা সময় এসে হারিয়ে গেছে, পশ্চিম পাকিস্তানও হারাইছে। ঠিক একইভাবে বিএনপি যে এই দেশের, আমি যখন জন্ম নিয়েছি তখন হচ্ছে আমার একটা জিনিস হচ্ছে আমার যত নিরাপত্তা আছে, আমার নিরাপত্তার কথা আমাকে কেউ হুমকি দিলে, মারতে আসলে আমার বাবা মা আমাকে সেভ করবে। এই দেশের প্রতিটা জনগণকে কখন কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে যাবে তখন প্রত্যেকটা বাবা মায়ের দায়িত্ব পালন করা হচ্ছে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব, যে আমার প্রত্যেকটা সন্তানকে, আমার প্রত্যেকটা নাগরিককে কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতেছে, অত্যাচার করতেছে, তার থেকে আমি সেভ করব। বাট আমাকে যখন আমার মতো হাজারো শিক্ষার্থীরা যখন গণরুমে গিয়ে নির্যাতিত হয়েছে, আওয়ামী লীগের গুম খুনের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, লাঠিপেটার শিকার হয়েছে, তখন আমরা হচ্ছে অভিভাবক হিসেবে রাজনৈতিক দলটাকে পাই নাই। তো সেই জায়গায় যদি পেতাম, আমাকে 2025-এ 24-এ আছে 2000 জীবন দিতে হতো না, 2014-তেই মুক্তি মিলত। এই ব্যর্থতার জন্য আমরা রতন ভাইয়ের কথা শুনবো, কিন্তু বাবুল ভাই কিছু যোগ করবেন কিনা? কারণ এতক্ষণ আলোচনা ছিল একরকম, এখন শুধুমাত্র বিএনপি বিদ্বেষ, এবং বিএনপি এটা করে নাই, বিএনপি পারে নাই। খালেদা জিয়ার জন্য তাদের এত মায়া, বেগম খালেদা জিয়ার জন্য আমার এই ছাত্র বন্ধুদের এত মায়া, অথচ তখন তারা ছাত্রলীগের লুঙ্গির তলে থাকে। যখন এই বেগম খালেদা জিয়ার জন্য আমরা লড়াই করেছি দিনের পর দিন মৃত্যুর ঝুঁকি নিয়ে, বুক সমান গুলি নিয়ে, তখন তারা হলে থেকে আরামে আয়েসে ছাত্রলীগের সাথে, আমি বলি সেটাই বলছি মাসুদ, এই হান্নান মাসুদ এই ছাত্রলীগ নিয়ে মিছিল করে হাতিয়াতে, একেবারে স্পষ্ট দাগ দিয়ে লাল দাগ দিয়ে আমি দেখেছি। আর হান্নান মাসুদ এইসব কথা বলবে আমি জানলে ওটা নিয়ে আসতাম। কথা বলা একরকম। শোনেন, আমরা যখন বেগম জিয়ার মুক্তির জন্য লড়াই করেছি, বিএনপির আমলে নদী সাঁতরে 60 মাইল পায়ে হেঁটে মানুষ, লক্ষ লক্ষ মানুষ সমাবেশ হয়েছে। সবসময় সব অবস্থায় আওয়ামী লীগ, জামাতে ইসলাম যে মগবাজারের তালা খুলতে পারে না, আমার বন্ধুরা সে কথা বলে না, একবারও বলে না। মানে বিএনপিকে কিভাবে করা যায়। শোনেন, সবচাইতে বড় কি জানেন, আমরা যে লড়াইটা করেছি 17 বছর, অসংখ্য গুম হয়েছে, খুন হয়েছে। যখন আমার ছাত্র বন্ধু জেলখানা থেকে ডান্ডা বন্ধু দিয়ে পরে মায়ের ডেড বডি দেখতে আসছে, তখন তারা মায়ের হাতে রান্না খেয়েছে। তারা এখন বলে বেগম জিয়ার জন্য কি দরদ তাদের, হ্যাঁ, বেগম জিয়ার ট্রাক, এইটা সেটা, অথচ তারা এটা বলেন। এই যে ক্রেডিট নেওয়ার যে বাস্তবতা, আওয়ামী লীগ এই ক্রেডিট নিতে 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 মুক্তিযুদ্ধের ক্রেডিট নিতে নির্দেশ ছাড়া হয়ে গেছে। আর আমার বন্ধুরা, এগুলো ইতিহাসের উপর ছেড়ে দেওয়া উচিত। আপনি কি মনে করেন আপনার এই আন্দোলন, বিএনপি যে ত্যাগ, যত আত্মাহুতি, এটা না হলে আপনি সফল হয়ে যাইতেন? বরং আমার আন্দোলনে আপনি নির্বিকার ছিলেন, আপনি আসেন নাই, আপনি আওয়ামী লীগের শেল্টারে ছিলেন, আপনি দেখেছেন আমি এসেছি বলে আপনি সফল হয়েছেন। সেই জন্য এইটা নিয়ে এত বিভেদ তৈরি করা, এটা নোংরামি করা, এটা আমাদের নতুন বন্দোবস্তের যে বাস্তবতা। অসংখ্য ধন্যবাদ। রাজিকুজ্জামান রতন ভাই, আসতে চাই যে আসলে সরকারও বলছে আমাদের নির্বাচনে যে সমস্ত বিদেশি রাষ্ট্র বা সংস্থাগুলো সহযোগিতা করে, তারাও বলছে নির্বাচনটি অংশগ্রহণমূলক হতে হবে। কিন্তু আমাদের প্রশ্ন থেকে যে আসলে কিসের ভিত্তিতে অংশগ্রহণমূলক নির্বাচন হবে, যার ভিত্তিতে রাজনীতিতে একটি নতুন বন্দোবস্ত অথবা নতুন হাওয়া বইবে। একটা সময় একটা শব্দ তার একটা অর্থ বহন করে, কিন্তু সেটা অতি কথনে অথবা অর্থ বিকৃত করার মধ্য দিয়ে সেটা একসময় ব্যঙ্গ বা কৌতুকে পর্যবেসিত হয়। যেমন ধরুন, একসময় মুক্তিযুদ্ধের চেতনাটা আমাদের একটা দারুণ প্রেরণা দিত, কিন্তু আওয়ামী লীগ যখন মুক্তিযুদ্ধকে তাদের নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করা কিংবা মুক্তিযুদ্ধের চেতনাটাকে ব্যবসায় রূপান্তরিত করেছে, তখন মুক্তিযুদ্ধের চেতনা কথাটা মানুষকে আর অত বেশি আবেগ আপ্লুত করে নাই। ঠিক তেমনিও আমরা সংস্কার কথাটা একটা সময় খুব গুরুত্বপূর্ণ ছিল, হ্যাঁ আমাদের সংস্কার দরকার, কিন্তু এমন করে সংস্কার কথাটা বলতে শুরু করলাম, সংস্কার একটা মনে করে সংস্কার ফ্যাটিকে আক্রান্ত হয়ে গেছে আমরা, হ্যাঁ, এবং সংস্কার অবসাদ তৈরি হয়েছে দেশের মধ্যে। আবার এখন যদি নতুন বন্দোবস্ত, মানুষ বলে যে আসলে বস্তার মধ্যে যে কী আছে এটা বুঝতে পারছে, নতুন বস্তার কথা বলছে না, নতুন বন্দোবস্তর কথা বলছে, কি বস্তা থেকে কি বেরোচ্ছে আমাদের, তারা তো পদ্ধতির কথা বলছে, নিয়মের পদ্ধতির কথা বলছে, সেগুলো পরিষ্কার করতে হবে না আমাদের সামনে। আমরাও মনে করি পুরনো পথে চলতে গিয়ে যখন দেখা যাচ্ছে দেশটা চলছে না, তখনই তো মানুষ নতুনের আহ্বান করে, নতুনটা চায়। দেশের জনগণ কিন্তু সেই নতুনটা চেয়েছে বলেই তো আওয়ামী লীগের মতন এই দলের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে। একটা জিনিস খেয়াল করুন, আমরা তো সবাই খেলা দেখি, 256 রানে একটা দল জিতলো এবং শেষ ব্যাটসম্যান তিনি একটা 6 মেরে জিতিয়ে দিলেন। গোটা গ্যালারি উচ্ছ্বাসে ভেঙে ফেটে পড়লো এবং তাকে সবাই জড়িয়েও ধরলো যে 6 মেরে দলটাকে জিতিয়ে দিল। কিন্তু তার আগে
250 রান যে সবাই মিলে করেছিল, এই কথাটা ভুলে গেলে কি চলবে? যদি কেউ এরকম মনে তার করে মানে কি রতন ভাই যে সামনের যে নির্বাচনী খেলা সেটা খুব সহজ হবে না? না, সেটা আমি বলছি, তার মানে আন্দোলনে প্রত্যেকেরই যে নৈতিক, রাজনৈতিক, সাংগঠনিক, বুদ্ধিভিত্তিক কত ধরনের সহযোগিতা নিয়ে এটা এসেছিল, এর ফলটা কি দেখতে চাই? আগামী নির্বাচনটা এমন দেখতে চাই সেখানে 3M আর থাকবে না, মানি, মাসল অ্যান্ড ম্যানিপুলেশন, এই তিনটা জিনিস থাকবে না, সেখানে একটা মরাল জিনিস থাকবে। সেখানেও যদি একই জিনিস হয় যে টাকাওয়ালারা নির্বাচনে দাঁড়াবেন এবং টাকার কাছে ভোট বিক্রি হবে, এবং আমরা আবার বলতে থাকবো গরিব মানুষ কি করবে, একটা দিনের জন্য সে অন্তত 1000 টাকা পেলে সে ভোটটা বিক্রি করে দিল, তখন যারা ভোটটা কিনতে গেল সে কি প্রশ্নের জবাবটা দেবে কি? যদি আমরা কাউকে বলি, গ্লানি দিয়ে বলি যে তুমি টাকার জন্য দেহ বিক্রি করো, তাকে আমরা গালি দেই, সে যদি হাত ধরে বলে ভাই অভাবে পড়ে টাকার জন্য দেহ বিক্রি করেছি, তুমি যে বিবেক বিক্রি করে টাকা নিলে, তাহলে এগুলোও একসময় রাজনীতিতে এই কথাগুলো সামনে আসা উচিত না? তখন হবে কি, একটা দায়বদ্ধতার জায়গা তৈরি হবে, দায়বদ্ধতার সঙ্গে সঙ্গে জবাবদিহির জায়গা তৈরি হবে। নির্বাচনের আগে আপনি কি ছিলেন, নির্বাচনের পরে কি হলেন, এবার এই আন্দোলনের আগে আপনি কি ছিলেন, আন্দোলনের পরে আপনি কি হলেন, এই যে জবাবদিহিতা আগের অবস্থা এবং পরের অবস্থা। আমরা সব বিজ্ঞাপনে দেখি না চিকিৎসার পূর্বে এবং চিকিৎসার পরে, তাহলে আমাদের এরকম পূর্বে এবং পরে এটা যদি বারবার জবাবদিহির মধ্যে থাকে, তখন মানুষ বুঝবে যে হ্যাঁ মানে গণতন্ত্রটা আসলে কতটুকু কার্যকর হয়েছে, অথবা জবাবদিহিতা কিভাবে সেটা কার্যকারিতা লাভ করেছে। এবং ওই যে যেটা কম্পালশন এবং কনসাসনেস, এই দুটার কথা বলেছিলাম, জাহিদ ভাই বলছে হ্যাঁ কম্পালশন কখনো কখনো খুব দরকার হয়, এটা তো ঠিক, কিন্তু সবসময় কম্পেল করে তা কাজ করা যায় না। অনেক সময় বলেন না, আমাদের স্যাররা বলতো, রবীন্দ্রনাথ বলছিলেন যে তারা বলতো যে কত ঘোড়া গাধা পিটায় মানুষ করলাম, বলে ঘোড়া গাধা পিটাইলে মানুষ হয় না, কিন্তু মানুষকে পিটাইতে থাকিলে তারা ঘোড়া এবং গাধার বৈশিষ্ট্য অর্জন করে। তা আমাদেরও এরকম কন্টিনিউয়াস কম্পালশনের মধ্যে থাকলে চাপ না হলে কোনো কাজ হয় না। এরকম জায়গায় যদি চলে যাই তাহলে কি গণতন্ত্র অপারেট করবে? গণতন্ত্রের সঙ্গে সঙ্গে এইটাও তো লাগবে, এই যে আমরা ওপেন স্পেস পেয়েছি, হ্যাঁ স্টার্টার হিসেবে কাজ করতে পারে, কিন্তু আমাদের এখানে আবার স্টার্টারকে টর্চারে রূপান্তরিত করে ফেলছি আমরা। সেটা যেন না হয়, আমরা যেন এই যে ডিবেট করার একটা ডিবেট এবং ডিসিশন, এই উইদাউট ডিবেট ডিসিশন যদি আসে এটা একটা অটোক্রেসি হয়ে যাবে। নির্বাচনে অংশগ্রহণমূলক সেই যে প্রশ্ন ছিল, নির্বাচনে অংশগ্রহণমূলক যেটা একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, যখন একটা অভ্যুত্থান হয়, অভ্যুত্থান কিন্তু একটা শক্তি পরীক্ষা হয়। শাসক গোষ্ঠী তার শক্তির সর্বোচ্চ প্রয়োগ করে, তার পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে, সমস্ত কিছু দিয়ে, আর জনগণও তার সমস্ত শক্তিকে সংহত করে ওই শাসক গোষ্ঠীকে উৎখাত করবার জন্য। এই লড়াইয়ে প্রাথমিক বিজয় যখন জনগণের হয়েছে, জনগণ কিন্তু তখন চাইবে যারা এত দমনপীড়ন চালিয়েছিল তারা আবার আমার পাশে এসে বসবে, এটা তো জনগণ নাও চাইতে পারে। ফলে সেই ক্ষেত্রে অংশগ্রহণমূলক মানে কিন্তু এরকম না যে সবাই মিলে আবার একসঙ্গে হওয়া। অংশগ্রহণমূলক এই হওয়া যে যারা আছে আন্দোলনের মধ্যে, যারা ছিলেন একটা নতুন আকাঙ্ক্ষায়, যারা একটা দেশ গড়তে চেয়েছিলেন, তারা যেন এমন না হয় যে তারা ওই দমন, টাকা পয়সা এবং নানা ধরনের দুর্বৃত্তপনা অথবা ওই নমিনেশন বাণিজ্য, এর মধ্যে আকাঙ্ক্ষাটা যেন হারিয়ে না যায়। এই অর্থে যদি আমরা বলি অংশগ্রহণমূলক, তাহলে এই অংশগ্রহণমূলক নির্বাচনটা আমাদেরকে একটা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে একটু এগিয়ে দেবে। জি, অসংখ্য ধন্যবাদ। কি যোগ করবেন? জাস্ট হচ্ছে বাবুল ভাইয়ের দুইটা কথার আমরা যখন সমালোচনা করি না, বাবুল ভাইরা খুবই এটা পার্সোনালি নিয়ে নেন। কারণ আমি বলছি যে হচ্ছে আমাদের অভিভাবকরা আমাদেরকে সেফটি দিতে পারে না রাজনৈতিকভাবে। বাট হচ্ছে আমি ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিলাম বা আমরা ছিলাম, আমাদের এই যে কয়েকজন সামনের সারি থেকে নেতৃত্ব দিছে, 2-1 বাদে, প্রত্যেকেই একবার না একবার জেল খাটা, প্রত্যেকে আহত হওয়ার ছবি ইয়েতে হয়েছে। এবং বেগম জিয়ার প্রতি দরদ কতটুকু, গত 3 বছর 4 বছরে আমার ফেসবুক ওয়ালে আমার নিজের যতটা ছবি আছে তার চাইতে বেশি ছবি এবং বেশি লেখা বেগম জিয়াকে নিয়ে আছে। 28শে অক্টোবর পল্টনে গিয়ে অশ্রুসিক্ত অবস্থায় একেবারে টিয়ার গ্যাস খেয়ে সেই ছবিটাও আমার ওয়ালে আছে। এবং হচ্ছে 6 জানুয়ারি 7 জানুয়ারি আগের দিন 6 জানুয়ারি ভোট বর্জন করে যে মিছিল, একটা মাত্র মিছিল ঢাকা শহরে সেদিন হয়েছে, সেটার সামনের সারিতেও আমি আছি। আমরা দীর্ঘ সময় ধরে যে বয়সটা বুদ্ধিমত্তার সাথে পার করেছি, একটা সময় ছাত্রলীগের লুঙ্গির নিচে গিয়ে থাকি নাই। প্রতিটা সময় বেগম জিয়াকে আমরা মনে করছি বাংলাদেশের মাজলুমদের একটা প্রতীক হয়ে উঠছে। সেই কারণে আমরা যখন এই কথাগুলো বলি, এটাকে খুব ভালোভাবে একটু নিতে পারলে শেষ মন্তব্য আমি এখনই শুনছি না, শেষ মন্তব্য শুনতে চাই ডক্টর জাহিদুর রহমান। একই কথা আমি প্রায় বলি, আমরা খুব ভালো পথে আছি, আমাদের অনেক কিছু হয় নাই, অনেক কিছু হবে। আমরা যদি তুলনা করি জুলাই মাসে পোস্ট আপরাইজিং তিউনিসিয়া,
ইজিপ্ট আমরা যদি তুলনা করি, আমরা এখনো তো আলাপ আলোচনা করছি, একটু এক্সাইটেড হয়েছি, আমরা মারামারি কাটাকাটি খুনাখুনি করতে পারতাম, আমরা পার্টি বসে বসে আলোচনা করছি, তো আমরা অনেক ভালো আছি। এবং আমরা এইটুকু যদ্দূর হয়েছে আমি ধরে নিলাম যে আর অনেক কিছু হয় না, এরপর আমরা একটা নির্বাচন করলাম, নির্বাচনের পর আবার রাজনীতি হলো, ওরা নতুন দল করেছে, বিএনপি নানান ভুল করবে, ওই রাজনীতি করে ওরা সামনে আসবে, ফুয়াদ ভাইদের রাজনীতি আছে, আবার ওই চাপে ওই দল ঠিক হবে, বা না হলে জনগণ প্রত্যাখ্যান করবে, নতুন দল আসবে। আমি যথেষ্ট ভালো দেখি, শুধুমাত্র এইটা আশাটাকে অনেক বেশি বড় না করে ফেলা। আমাদের আশা যদি ইললজিকলি, একটা টার্ম আছে এনফোর্সড অপটিমিজম, মানে আমরা গায়ের জোরে অপটিমিস্ট যাতে না হই। এই ধরনের প্রসেসের পর একটা দেশ কিভাবে এগোতে হয়, কালচার কিভাবে পাল্টাতে হয়, এটা টাইম দিতে হবে। এটা হলে আমার ডাক্তার জাহিদুর রহমান অসংখ্য ধন্যবাদ। আব্দুল নূর তুষার ভাই, অনেকক্ষণ থেকে সব আলোচনা শুনছিলাম, আমি লক্ষ্য করলাম যে আমাদের আলোচকদের মধ্যে কেউ কেউ নিজের দলের চাইতে বিএনপির অনেক ভালো চান এবং বিএনপি কেন তার সম্মান হারাচ্ছে এটা নিয়ে অনেক চিন্তা করেছেন। নেলসন ম্যান্ডেলা 27 বছর কারাগারে ছিলেন, এই বিশাল আফ্রিকান জনগোষ্ঠী 27 বছর নেলসন ম্যান্ডেলাকে বের করতে পারে নাই। ফলে কে পারে নাই কে পেরেছে এটা আসলে গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই পুরো আন্দোলনের প্রক্রিয়ায়, গণতন্ত্রের সংগ্রামে কত মানুষ কতভাবে ত্যাগ স্বীকার করেছেন, সবার ত্যাগকে স্বীকৃতি দেওয়া। এবং যে কথাটি উঠেছে যে একদল লোক ধরেই নিচ্ছেন বিএনপি ক্ষমতায় যাবে, আমি সেটা মনে করি না। কিন্তু একই সঙ্গে একদল লোক কিন্তু দল তৈরি হওয়ার আগেই যখন দলের সভাপতি পদত্যাগ করে তখনই বলে দিয়েছে ভবিষ্যতের প্রধানমন্ত্রী দেখা যায় এবং ভবিষ্যতের প্রধানমন্ত্রীকে দেখতে পায়, গণতন্ত্রের ইমাম বলে। তো এগুলোও তো আমাদের মনে হয় যে এগুলোও চিন্তা করার বিষয়। আর ছাত্রলীগের মধ্যে লুকিয়ে থেকে রাজনীতি করার যে অদ্ভুত রাজনৈতিক প্রক্রিয়া, এই প্রক্রিয়া তো শুরু করেছে এই তরুণ সমাজ। আমরা যখন রাজনীতি করেছি ছোট্টবেলায়, আমরা কোনোদিন ভাবতে পারি নাই যে যত নির্যাতন, যত কিছুর মুখোমুখি হই না কেন, গণরুমে থাকতে হবে, সেই ভয়ে গিয়ে ছাত্রলীগে কিংবা ছাত্রদলে যোগ দিতে হবে। গণরুমের লোভ যে ছাড়তে পারে না, তারাই তো দেশ চালাবে বলে মাঝে মাঝে চিন্তা করছে, তাই না? ফলে সমালোচনা করার সময় মনে রাখতে হবে যে সমালোচনা এমন একটা বস্তু, যে বস্তু আপনার কাছে ফেরত আসতে পারে একইভাবে এবং একই পদ্ধতিতে। আমি শেষ করব, আমি শুধু দুইটা কথা বলতে চাই। একটা হচ্ছে নির্বাচনহীনতার কারণেই এই পুরো স্বৈরাচারী প্রক্রিয়া এবং আজকে যে অবস্থা আমরা দাঁড়িয়ে আছি এটা তৈরি হয়েছে। ফলে নির্বাচন ছাড়া কোনোভাবেই এই প্রক্রিয়ার বিপরীত দিকে যাত্রা শুরু হবে না। অনেক নিয়ম কানুন করা যাবে, অনেক কিছু করা যাবে, কিন্তু যদি সত্যি সত্যি 2014 সালে নির্বাচন হতো, 18 সালে নির্বাচন হতো, তাহলে আজকের এই পরিস্থিতি তৈরি হওয়ারই কোনো সুযোগ হতো না। নির্বাচনবিহীন ক্ষমতায় থেকে গিয়ে একদল লোক যে ক্ষমতাকে এনজয় করছেন, সেই ক্ষমতাকে এনজয় করার প্রক্রিয়া কিন্তু আওয়ামী লীগের, অসংখ্য ধন্যবাদ তুষার ভাই, অসংখ্য ধন্যবাদ। আওয়ামী লীগের এপিএসদের মতোই কিন্তু মানুষের অ্যাকাউন্টে টাকা পয়সা আবিষ্কৃত হচ্ছে। জি, বেস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাই। প্রথম কথা হচ্ছে যে আমি তো এখানে সম্ভবত আমি একমাত্র ব্যক্তি যে ঐকমত্য কমিশনের মিটিংয়ে অনেকবার গিয়েছি আর কি। আমি আসলে খুবই আশাবাদী বাংলাদেশে রাজনৈতিক দলগুলো দুটা ওকেশনে নিজেরা বসে। তার ভিতরে একটা হচ্ছে সরকার বিরোধী আন্দোলন, কাউকে টাইনা হেসরা নামাইতে হবে, এই নামানামির প্রশ্নে তারা একত্রিত হয়, যে কোনো রকমের ভায়োলেন্ট প্রসেস, মিছিল মিটিং এগুলো করে। আর দ্বিতীয়ত তারা একমত হয় অথবা এক জায়গায় বসে, সেটা হচ্ছে আপনার নির্বাচন করবার জন্য, জোটের রাজনীতি। বাংলাদেশ মানে দেশ আকারে রাষ্ট্রের কল্যাণ চিন্তা করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিজেরা বসে আলোচনা করেছে, এটা 53 বছরে কোনো এক্সাম্পল নাই। দিস ইজ হিস্টোরিক্যাল জায়গা আর কি, যে পলিটিক্যাল পার্টিসগুলো ডিসপাইট অল দেয়ার ইন্টারনাল ইস্যুস তারা বাংলাদেশ নিয়ে আলোচনা করছে এবং সেখানে খুবই ডিসেন্ট আলোচনা হচ্ছে, বিভিন্ন দলের সমালোচনা হচ্ছে। এটাই হচ্ছে এই গণ অভ্যুত্থানের সবচেয়ে আশা জাগা নিয়ে। অসংখ্য ধন্যবাদ বেস্টার ফুয়াদ ভাই। রাজিকুজ্জামান রতন ভাই, খুব ছোট্ট করে বলবেন, শেষে কি যা যুক্ত করবেন। এই অভ্যুত্থান আমাদেরকে শিখিয়েছে যে জনগণের উপরে নিপীড়ন চালিয়ে গড়ে 10 বছরের বেশি থাকা যায় না। আইয়ুব খান 10 বছর ছিলেন, এরশাদও প্রায় 10 বছর ছিলেন, হিসাবটা পরিষ্কার। ফলে যারা ভবিষ্যতেও ক্ষমতায় আসবেন তারা যেন এইটুকু মনে রাখেন যে দমন পীড়ন চালিয়ে বেশি দিন থাকা যায় না। আবার জনগণের জন্য এটা মনে রাখে হতাশ হওয়ার কোনো পথ নেই, আমাদেরকে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে হয়, এবং জনগণ যখন ঘুরে দাঁড়ায় দুর্বিনীত শক্তিও জনগণের কাছে পরাস্ত হয়। এই শিক্ষাটা যদি জনগণ রাখে এবং শাসক গোষ্ঠী রাখে, তাহলে আমরা গণতন্ত্রের পথে একটু যাত্রা করতে। রাজিকুজ্জামান রতন ভাই, অসংখ্য ধন্যবাদ। আব্দুল হান্নান মাসুদ। দুটা বিষয়, এক হচ্ছে বাংলাদেশের সবচাইতে মানে বাংলাদেশের গত 10 বছরে কিংবা 15 বছরে বাধ্য হয়ে কিংবা বাধ্য না হয়ে আওয়ামী লীগ করার সংখ্যা 70% বেশি।
এই জনগোষ্ঠীকে আপনি কিভাবে অপরাধীদেরকে বাদ দিয়ে কিভাবে এদেরকে মূল সারিতে নিয়ে আসবেন, এই সিদ্ধান্ত যদি রাজনৈতিক দলগুলো বসে না নিতে পারে, তাহলে অতীতে আওয়ামী লীগ যেভাবে করছে যে হচ্ছে জামাত শিবির ট্যাগ দিয়ে দিয়ে প্রত্যেকের উপর হামলা করা হচ্ছে, সামনের দিকে এই জাতিগত বিভাজন তৈরি হবে। জি, হান্নান মাসুদ, অসংখ্য ধন্যবাদ। শহীদুল ইসলাম বাবুল ভাই। না, আমি জাহিদ ভাই এবং ফুয়াদ ভাই যেটা বলেছে আমি খুবই আশাবাদী। বাংলাদেশ একটা পরিবর্তনের দিকে ধাবিত হচ্ছে, ধীরে হলেও দেরিতে হলেও এই পরিবর্তন, এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে। আমরা শুধু একজন আরেকজনকে মানে বিদ্বেষ এবং মানে বিভাজনের যে রেখা, অন্তত জাতির ঐক্যের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এই জায়গাটা ঠিক রাখলে আমি বিশ্বাস করি যে পরিবর্তন হবেই। সেটা ঠিক থাকবে, সেটি সেই আমি আশাবাদী। মানে এক্ষেত্রে এক দু এক লাইনে যে হান্নান মাসুদ বলছিলেন যে বিএনপি বড় রাজনৈতিক দল হিসেবে তাকে একটা রাজনৈতিক অভিভাবকত্বের জায়গা থেকে দেখা, সেটা বিএনপি কতটা দেখাতে পারবে? দেখছি বলেই তো আমরা এই যে বারবার আলোচনা, আমরা যে এক বাক্যে উড়েই দিতাম যে কোনো আলোচনাটাতে এগুলো হবে না, হ্যাঁ, কোনো সমাজ 10 বছর 10 বছর এগুলো মানি টানি না, কোনো বলতে পারতো বিএনপি, হ্যাঁ, নিশ্চিতভাবেই বলতে পারতো, কিন্তু সেটা বলছি না আমরা। এটাকে কি বলে মানে ইনক্লুসিভ একটা পলিটিক্যাল সিচুয়েশন, বাস্তবতা, যেখানে ডিবেট থাকবে, তর্ক থাকবে, বিতর্ক থাকবে, দ্বিমত থাকবে, বহুমত থাকবে, এর মধ্যে দিয়ে বিএনপি এগোতে যাচ্ছে বা রাজনীতি এগিয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনায় যারা সম্মানিত আলোচক হিসেবে আপনারা যারা ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যেখান থেকে বসে এতক্ষণ ধরে আমাদের এই আলোচনা শুনেছেন, সম্মানিত আলোচকদের মতামত শুনেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের মতো এখানেই শেষ করছি।